আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাথ সেকেন্ড পেপারের স্থিতিবিদ্যার দ্বিতীয় অংশ অর্থাৎ 8 এর বি এর লেকচারে সবাইকে স্বাগতম। স্থিতিবিদ্যার এই চ্যাপ্টারটা থেকে কিন্তু অ্যাডমিশন কিংবা বোর্ড পরীক্ষা দুই জায়গাতেই প্রায়ই কোয়েশ্চেন আসতে দেখা যায়। অ্যান্ড এই চ্যাপ্টারটার একদম কোর বেসিক আইডিয়াগুলো আমাদের যদি একদম ঠিকঠাক ক্লিয়ার করা থাকে তাহলে আসলে ওই কোয়েশ্চেনগুলোর কিন্তু আমাদের ঠিকঠাক আনসার করতে পারার কথা। তো আমরা এই চ্যাপ্টারটার এই ক্লাসটার মাধ্যমে মূলত ওই টার্গেটটাই ফুলফিল করার চেষ্টা করব। অর্থাৎ আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারের কোর বেসিক আইডিয়াগুলোকে স্ট্রং করে ফেলার এবং ওই রিলেটেড রেলেভেন্ট প্রবলেম সলভ করার এবং সাথে ওই প্রবলেম রিলেটেড অন্যান্য জিনিস যেগুলো আসতে পারে একটু পেঁচিয়ে দিতে পারে, একটু কোনো না কোনো জায়গায় ডাটার চেঞ্জ দিতে পারে, এইখানে এই তথ্য দেওয়া ছিল ওখানে ওই তথ্য দিতে পারে, এই ব্যাপারগুলোর উপরে ফোকাস করার। এই ব্যাপারগুলোর উপরে ফোকাস করার জন্য আমি যে কাজটা করছি এই লেকচারে কন্টেন্টে আকালেই আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে টপিকগুলোর কিছু কিছু টপিক স্পেশালি ইম্পর্টেন্ট টপিকগুলোর শেষে আরও যেরকমভাবে আসতে পারে, পরীক্ষায় যেভাবে আসে, এইখানে ফরমেশনের কীরকম চেঞ্জেস আসতে পারে, লক্ষণীয় পয়েন্ট কি, এই হেডিং দিয়ে বেশ কয়েকটা স্লাইড কিন্তু আছে। তো ওই যে ওই স্লাইডগুলোতে যেই ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে ওগুলো মেইনলি এই কারণেই আলোচনা করা হয়েছে যাতে করে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা বাড়ে এবং তুমি জাস্ট কয়েকটা প্রবলেম সলভ করার মাধ্যমেই এরপরেই বুঝে যাও যে আচ্ছা এখানে আসলে প্রবলেমগুলো সেট করার সময় কোন কোন ইন্ডিকেশন বা কোন কোন ইঙ্গিত দেওয়া থাকতেছে, যে ইঙ্গিতগুলো ধরতে পারলেই আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। বুঝছি? তার মানে একদম মেইন ফ্যাক্টরগুলো যাতে আমরা পিক করতে পারি প্রবলেম সলভিংয়ের কেসে, সেই কাজটা করার এখানে আমি চেষ্টা করছি। তো এখন কথা না বাড়াই আমরা কন্টেন্টে চলে যাই। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে বল জোটের সাম্যাবস্থা। প্রথমেই আমরা একটু ওয়ার্ড বাই ওয়ার্ড আগাই। বল জোট, বল জোট বলতে মূলত কি মিন করতেছে? আমরা স্কুল লেভেলে থাকাকালীন সহ সমীকরণ বা সমীকরণ জোট এই ওয়ার্ডটার সাথে পরিচিত না? সমীকরণ জোট বলতে মূলত কি মিন করে? একটু সিম্পল একটা এক্সাম্পল দেখি। এই মনে করো আমি লিখলাম x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 আর 7x প্লাস 3y ইজ ইকুয়াল টু 31। সিম্পলি র্যান্ডমলি লিখলাম আমি। এই যে এইখানে আমি কি করছি, আমি দুই চলকের এক ঘাতের দুইটা ইকুয়েশন লিখছি। এই যে একাধিক ইকুয়েশন লিখছি এই জন্য এই জিনিসটাকে বলে সমীকরণ জোট। সমীকরণ জোট বলতে মূলত একাধিক সমীকরণের একটা কালেকশনকে মিন করে। তো এখানে সমীকরণ জোট বলতে যেহেতু একাধিক সমীকরণের একটা কালেকশন মিন করতেছে, তার মানে বল জোট মানে কি? বল জোট মানে হচ্ছে একাধিক বলের একটা কালেকশন। অর্থাৎ আমাদের যে সিস্টেম নিয়ে আমরা আলোচনা করতেছি ওই সিস্টেমে একাধিক বল আছে, এই জিনিসটা ইন্ডিকেট করছে এই বল জোট কথাটা দিয়ে। খুব সিম্পল, বুঝছি। এখন আসি আমরা পরের ওয়ার্ডটায়, সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। এখন সাম্যাবস্থা বলতে মূলত কি মিন করতেছে? আমরা এই যে এখানে 8 এর বি নাম্বার চ্যাপ্টারটা পড়তেছি, 8 এর এ নাম্বার চ্যাপ্টারে যেটা এর আগে পড়ছি ওখানে কিন্তু বলের লব্ধি, লব্ধির সূত্র এবং এইগুলোর উপরে বিস্তর আলোচনা করছি এবং এগুলোর উপরে বেস করে আমরা অনেক প্রবলেমও সলভ করছি। তো এখন এই যে লব্ধি নিয়ে আলোচনা করছি, ওই লব্ধির উপর বেস করেই একটা আমরা যদি ডিসিশন দিতে পারি, সেই সার্টেন ডিসিশনের বেসিসে সিচুয়েশনটাকে বলে সাম্যাবস্থা। ডিসিশনটা কি? ডিসিশনটা হচ্ছে আমরা যদি কোনো একটা জায়গায় দেখি যে সমতলীয় কয়েকটা বল, ভালো মতো বুঝো, আমরা এখানে সমতলীয় বল চিন্তা করতেছি, অর্থাৎ যতগুলো বল থাকবে সেগুলো সব একই সমতলে থাকবে। ভিন্ন সমতলে আছে এরকম বল আসলে তোমাকে আমাদের পাঠ্যপুস্তকের আলোচনায় দিবে না। তাহলে কোনো একটা কণার উপরে কাজ করার সময় সমতলীয় কয়েকটা বল মিলে কাজ করার পরে যদি দেখা যায় ওভারঅল আমাদের লব্ধিটা শূন্য, তখন আসলে আমরা বলতে পারবো সেখানে একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে। তার মানে সাম্যাবস্থার সংজ্ঞাটা বুঝছি। তার মানে কি হয়েছে, কোনো একটা সার্টেন কর্নার উপরে বা কোনো একটা সার্টেন পয়েন্টে বেশ কিছু বল, একাধিক বল অ্যাটলিস্ট, একাধিক বল আহ, একাধিক সমতলীয় বল কাজ করছে। কাজ করার পরে লব্ধির মান কত হয়েছে? লব্ধির মান হয়ে গেছে 0। তখন ওই সিচুয়েশনটাকে আমরা কি বলতে পারবো যে আচ্ছা ওখানে একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে। তার মানে সাম্যাবস্থা ওয়ার্ডটা আমরা চ্যাপ্টারটা চলাকালীন যত জায়গায় দেখব তত জায়গায় বুঝতে হবে যে আচ্ছা এখানে ওভারঅল কি হয়ে গেছে, লব্ধি হয়ে গেছে 0। তার মানে লব্ধি 0 হয়ে যাওয়া মানে মূলত কি? লব্ধি হয়ে 0 হয়ে যাওয়া মানে মূলত হচ্ছে যে আমাদের এই মনে করো একটা সার্টেন পয়েন্টে এই জায়গায় একটা কোনো একটা কণা আছে, এর সার্টেন একটা ভর আছে। এখন আমরা যেহেতু বল নিয়ে আলোচনা করতেছি, বলের ইম্প্যাক্ট হিসেবে আমরা আসলে কি দেখি? বলের ইম্প্যাক্ট হিসেবে আমরা আসলে দেখি ত্বরণকে, তাই না? এখন মনে করো এইখানে ওর উপরে এই একটা বল কার্যরত ছিল,
তাহলে এই যে একটা বল কার্যরত ছিল, তাহলে অবশ্যই এর একটা ইম্প্যাক্ট অর্থাৎ এই ডিরেকশনে আমরা একটা ত্বরণ দেখতে পাবো। ঠিক সিম্পলি মনে করো ওর উপরে আরও একটা বল এই দিকে কার্যরত ছিল। তো তখন তাহলে এই যে একটা বল ইন্ডিভিজুয়ালি ভিন্ন সময় আলাদা আলাদা সময় ইন্ডিভিজুয়ালি আমরা চিন্তা করতেছি, তখন ওর উপরে কার্যরত ছিল, তার মানে এই বলের কারণে ওর ইম্প্যাক্ট হিসেবে আমরা কি একটা ত্বরণ, এই ডিরেকশনে ওর একটা ত্বরণ দেখতে পাইছি। তারপরে আবার দেখলাম আরেকটা বল মনে করো এই দিকে আছে, তো তখন এই যে এই দিকে আছে তখন একইভাবে আলাদা সময় কাজ করছে, ইন্ডিভিজুয়ালি চিন্তা করতেছি, এই বলটার জন্য ওই বস্তুর উপরে ইম্প্যাক্ট হিসেবে ওর ওই ডিরেকশনে আমরা একটা ত্বরণ দেখতে পাচ্ছি। তো এই যে ইন্ডিভিজুয়ালি এই বলগুলো ওকে কি করতেছে, সবসময় ত্বরণ দিচ্ছে, কারণ একাই কাজ করতেছে, ওর ইম্প্যাক্ট ও শো করতেছে। তো এখন আমরা কি করলাম, আমরা চিন্তা করলাম যে আচ্ছা এরা তো হচ্ছে একাই একাই কাজ করলে এরকম ইম্প্যাক্ট দেয়, এরা ওভারঅল কাজ করলে কিরকম ইম্প্যাক্ট দিবে, এটা একটু আমরা খেয়াল করি। তো তখন এদেরকে দেখলাম যে আচ্ছা এদেরকে ওভারঅল একই সাথে একই সময়ে ওর উপরে কাজ করালাম, অর্থাৎ এইবার আর ভিন্ন ভিন্ন সময়ে জিনিসগুলো কাজ করতেছে না, একদম ইন্ডিভিজুয়ালি একা একা কাজ করতেছে না। তাহলে কি হচ্ছে, ওই কণাটার উপর একই সাথে তিনজন একই সময়ে কাজ করতেছে, এই বলটাও এই বলটাও এই বলটাও। এইবার তাহলে এইখানে তখন ইম্প্যাক্ট হিসেবে চেক করলাম যে আচ্ছা এইবার দেখি তো ত্বরণ কত, তখন আমরা ইম্প্যাক্ট চেক করতে গিয়ে দেখলাম যে আচ্ছা এইবার ওর আর কোনো ত্বরণ নাই। তাহলে এখন কথা হচ্ছে এ ইন্ডিভিজুয়ালি কাজ করতেছিল ত্বরণ দিচ্ছিল, ইন্ডিভিজুয়ালি কাজ করতেছিল ত্বরণ দিচ্ছিল, এও ত্বরণ দিচ্ছিল, কিন্তু ওভারঅল কাজ করালাম তখন দেখলাম যে আচ্ছা এখন আর ত্বরণ নাই। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো যে আচ্ছা এদের আসলে তিনজনের ওভারঅল ইম্প্যাক্ট জিরো। বুঝছি, ইম্প্যাক্ট বলতে আমি ওই ত্বরণ জিনিসটাকে মিন করতেছি। তাহলে কি হলো, এদের তিনজনের ওভারঅল ইম্প্যাক্ট কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এই ধরনের সিনারিওগুলোকে আমরা কি বলবো, এখানে একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে। এখন সাম্যাবস্থার একদম ফিজিক্যাল এক্সাম্পল যদি আমরা নিতে চাই, জাস্ট জিনিসটা একদম ক্লিয়ারলি বোঝার জন্য, তাহলে এইভাবে চিন্তা করতে পারি যে এই মনে করো কোনো একটা সার্টেন বস্তুকে এখানে এখান থেকে এই দিকে কোনো একজন 5 নিউটন বলে টানতেছে, আবার ঠিক ওর অপোজিটে আরেকজন 5 নিউটন বলে টানতেছে, ঠিক ওর অপোজিটে 5 নিউটন বলে টানতেছে, এইখানেও 5 নিউটন বলে টানতেছে। মানে এক কথায় এইভাবে করে এইগুলো সবগুলো কোণ হচ্ছে 90 করে, তখন এইভাবে সবাই 5 নিউটন করে টানতেছে। তাহলে আমরা কি দেখব, ওভারঅল দেখব যে আচ্ছা এখানে যতই এদের ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট থাকুক, এই মনে করো এখানকার যে 4টা বল আছে, 4টা বলের কি ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট ছিল না, অফকোর্স থাকতো। যদি আমরা এইটাকে ইন্ডিভিজুয়ালি কাজ করাতাম, এটাকে ইন্ডিভিজুয়ালি কাজ করাতাম, এটাকে ইন্ডিভিজুয়ালি কাজ করাতাম, এটাকে ইন্ডিভিজুয়ালি কাজ করাতাম, তখন দেখতাম অবশ্যই ওদের ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট আছে, ওরা কিন্তু এখানে 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 4 জায়গায় আমাকে ত্বরণ দেখাতো, তাই না? কিন্তু ওভারঅল যখন কাজ করালাম তখন কি দেখলাম, যে আসলে ওদের ওভারঅল ইম্প্যাক্ট জিরো হয়ে গেছে, সবকিছু নালিফাইড হয়ে গেছে, সামহাউ সবকিছু কি হয়ে গেছে, নালিফাইড হয়ে গেছে। তো যার কারণে সবকিছু নালিফাইড হয়ে গেছে, সবকিছু কেটে গেছে, কাটাকাটি হয়ে গেছে, দ্যাটস ওয়াই ও এখন আর কোনো ত্বরণ দেখাচ্ছে না। তার মানে এদের ওভারঅল ইম্প্যাক্ট জিরো। এই যে ওভারঅল ইম্প্যাক্ট জিরো, সবার লব্ধি শূন্য, এই ধরনের সিনারিওগুলোকে আমরা সাম্যাবস্থা বলবো। বুঝছি? এখন এইখানকার কেসে, আমাদের সাম্যাবস্থার কেসে কীরকম সিনারিওগুলো হতে পারে, যেহেতু আমরা বল জোটের সাম্যাবস্থা, তার মানে অবশ্যই একাধিক বল আছে। তাহলে একাধিক বল মানে কি, মিনিমাম 2টা বল আছে। তাহলে দেখো তো, যদি 2টা বল থাকে তাহলে সাম্যাবস্থার কেসটাকে আমরা এইভাবে বলতে পারি কিনা। প্রথমেই আমরা বুঝি যে আসলে বলের কেসে বলের লব্ধিকে আমরা কিভাবে ডিফাইন করি বা কিভাবে ডিনোট করি। যদি একটা বল হয় F1 আরেকটা বল হয় F2, তাহলে এই যে এই 2টা বলের লব্ধিকে আমরা যদি আর দ্বারা প্রকাশ করি, যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, এটা নিজেও একটা ভেক্টর, তাহলে আসলে এই জিনিসটাকে প্রকাশ করা যাবে এইভাবে। F1 বল এবং F2 বলের লব্ধি যদি R1 হয়, আর হয়, তাহলে R ইজ ইকুয়াল টু F1 প্লাস F2। এখানে মূলত এই যে ভেক্টর সাইনগুলো দেওয়ার মাধ্যমে আমরা মূলত ভেক্টর যোগ ডিনোট করতেছি, এগুলো কিন্তু স্কেলার যোগ না। এখানে 4 নিউটন বল আর এখানে 5 নিউটন বল সিম্পলি যোগ হয়ে সবসময় 9 নিউটন ওভারঅল আমাকে লব্ধি দিবে, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। এন্ড এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা 8-এর এই নাম্বার চ্যাপ্টারে খুব ভালো মতো বুঝছি, ওই যে অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার ছিল। তো যার কারণে এইখানে আমরা মূলত ভেক্টর যোগ দিয়ে ডিনোট করলে ব্যাপারটা এইরকম দাঁড়ায়। বুঝা গেল? এখন এটা কয়টা বলের কেসে, 2টা বলের কেসে তখন এরকম হবে। আর আমরা যদি স্পেসিফিক্যালি, এটা তো গেল লব্ধির কথা, স্পেসিফিক্যালি যদি সাম্যাবস্থার কথা বলি তখন আসলে কি হয়ে যাবে, আমরা তো বলেই দিছি সাম্যাবস্থা মানেই হচ্ছে লব্ধিটা কত, লব্ধিটা জিরো। তার মানে এই যে আর ভেক্টরের মান কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এখানে একটা নাল ভেক্টর বসবে, অর্থাৎ কি হয়ে যাবে, তার মানে এখানে F1 প্লাস F2
এইটা কি হয়ে যাচ্ছে, এইটা 0 হয়ে যাচ্ছে, বা তুমি ভেক্টর দিয়ে চিন্তা করলে নাল ভেক্টর এইভাবে লিখতে পারো। বুঝা গেছে? তাহলে এই যে f1 + f2 = 0 হচ্ছে, তার মানে এই সিনারিওটাতে কি হচ্ছে বলো তো, f1 আর f2 এই দুইটা ভেক্টর কাজ করে আসলে একটা সাম্যাবস্থা তৈরি করছে। যদি এখানে দুইটা ক্রিয়ারত বল না থেকে তিনটা থাকতো তাহলে কি হতো, তাহলে এখানে আমরা f1 + f2 + f3 এদের ভেক্টর যোগফল কত পাইতাম, এখানেও একটা শূন্য ভেক্টর বা শূন্য পেতাম। বুঝছি? এইখানে যদি চারটা থাকতো তাহলে এখানে f1 f2 f3 f4 এভাবে করে আসতো, এবং এইভাবে করে করে আমরা যদি n সংখ্যক বল থাকে তাহলে f1 + f2 এইভাবে করে আগাতে থাকবে কতদূর পর্যন্ত, fn পর্যন্ত, এন্ড সবাই আমাকে ওভারঅল লব্ধি কত দিবে, 0 দিবে সাম্যাবস্থার কেস। এই তো গেল আমাদের একদম প্রথমের প্রিলিমিনারি আলোচনা। এখন এইবার আমরা একটু দেখি যে এতক্ষণে আমরা কি কি আলোচনা করছি, প্রিলিমিনারি আলোচনাতে আমাদের কি কি ছিল। প্রথম কথা, এইখানে বলজোট ব্যাপারটা ছিল। বলজোট মানেই হচ্ছে কি, বলজোট মানেই হলো যে একাধিক বল কোএক্সিস্ট করতেছে, এই জিনিসটাকে মিন করছে। বুঝছো? একাধিক বলের কালেকশন, সিস্টেমে একাধিক বল আছে। এদের সাম্যাবস্থা মানেই হচ্ছে যে আসলে ওই যে বলগুলো কাজ করতেছিল ওদের লব্ধি 0। সাম্যাবস্থা মানেই লব্ধি কত, 0। এখন লব্ধি 0, এখন লব্ধি 0 এটা ফিজিক্যাল মিনিংটা আসলে কি, এই জিনিসটা আমি একটু তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি। যে আচ্ছা দেখো, এইখানে বলের কেসে বলের ইম্প্যাক্ট হিসেবে আমরা কি দেখতে পাই, ত্বরণ দেখতে পাই। এই যে যেমন এই বলটা একে একটা সার্টেন ইম্প্যাক্ট দিয়ে ইম্প্যাক্ট শো করতেছে, তার মানে ওর ত্বরণ থাকবে, এইদিকেও ইন্ডিভিজুয়ালি কাজ করলে ত্বরণ থাকবে, ইন্ডিভিজুয়ালি কাজ করলে এরও ত্বরণ থাকবে। আমরা কোন একটা সার্টেন সিনারিওতে দেখলাম যে আচ্ছা এই তিনটা বল ওর উপরে একই সাথে একই সময়ে কাজ করাচ্ছি, তখন দেখতেছি যে আচ্ছা তখন আর ওর কোনো ত্বরণ দেখতে পাচ্ছি না। এই ধরনের সিনারিওগুলোকে আমরা কি বলবো, যে এখানে আসলে একটা কি তৈরি হয়ে গেছে, সাম্যাবস্থা তৈরি হয়ে গেছে। এখন যদি এমন হতো যে আচ্ছা এইখানে এই তিনটা বল এর উপরে একই সাথে একই সময়ে কাজ করানোর পরে এর স্টিল কোনো না কোনো একদিকে একটা লব্ধি আছে, ধরে নিলাম এই দিকে কোনো একটা লব্ধি আছে, তাহলে কিন্তু ওটা সাম্যাবস্থা তৈরি হয়নি। কারণ ওখানে অবশ্যই যেহেতু ওর ইম্প্যাক্ট ওভারঅল কোনো না কোনো সার্টেন একটা ইম্প্যাক্ট আছে, সার্টেন একটা ইম্প্যাক্ট আছে মানে কি, ওর লব্ধি আছে, লব্ধি আছে মানেই হচ্ছে লব্ধি তো শূন্য না, দ্যাটস ওয়াই এটা সাম্যাবস্থা না। সাম্যাবস্থা তখনই হবে যখন ওভারঅল ইম্প্যাক্ট 0, অর্থাৎ আমাদের লব্ধির মানটা 0। যেমন একদম সিম্পল একটা এক্সাম্পল দিছি, এটা সববারই বোঝার কথা। 5 নিউটন 5 নিউটন 5 নিউটন 5 নিউটন, আমরা যদি নিউটন বল এগুলো নিয়ে যদি আইডিয়া নাও রাখি, একদম সিম্পল কমন সেন্সেই তো বোঝা যায়। এইখানে যেই রকমভাবে টানা হচ্ছে ঠিক একই ফোর্সে যদি এই পাশে টানা হয়, তাহলে এরা দুইজন নালিফাই করে দিবে একে অপরকে, আবার এরা দুইজনও নালিফাই করে দিচ্ছে, তো বুঝাই যাচ্ছে ওভারঅল ইম্প্যাক্ট তো 0 হবেই। তাহলে এই যে এই ধরনের সিনারিওগুলোকে আমরা কি বলবো, এই ধরনের সিনারিওগুলোকে আমরা সিম্পলি বলবো সাম্যাবস্থা। এখন এইটাকে যদি আমরা ডিনোট করতে চাই তাহলে কিভাবে ডিনোট করতে পারি, এই যে প্রথমেই তাহলে একটু লব্ধির ডিনোট করি কিভাবে সেই জিনিসটা দেখাইছি। যে লব্ধির কেসে f1 আর f2 এই দুইটা বলের যদি লব্ধি r হয় তাহলে এগুলোকে ভেক্টর দিয়ে এভাবে ডিনোট করা যায়। আর এখানে স্পেসিফিক্যালি খেয়াল রাখতে বলছিলাম, এগুলো কিন্তু ভেক্টর যোগ, এগুলো কিন্তু স্কেলার যোগ না। 4 নিউটন আর 5 নিউটন বল আছে, তার মানে এই জিনিসটা না যে 5 আর 4 মিলে সবসময় তারা লব্ধি 9 দিবে, ব্যাপারটা মোটেও এমন না। এখানে অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার আছে, ওগুলো জিনিস আমরা ফার্স্ট চ্যাপ্টারে আলোচনা করছি, এই কারণে এখানে আর আমি রিপিট করলাম না। তারপরে ব্যাপারটা হচ্ছে যে এইগুলোর কেসে যদি দুইটা বল কাজ করে সাম্যাবস্থা তৈরি করে তাহলে ব্যাপারটা এরকম, যদি তিনটা কাজ করে সাম্যাবস্থা তৈরি করে ব্যাপারটা এরকম, যদি n সংখ্যক কাজ করে সাম্যাবস্থা তৈরি করে ব্যাপারটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। এই তো, এই গেল আমাদের এখানকার একদম শুরুর আলোচনা। শুরুতে আমরা একটু টাইম নিব, ধীরে ধীরে আগাবো, যখন একদম মেইন থিমে উঠে যাব তখন আমরা কিন্তু ভালো পেসে আগাতে পারবো। এইবার দেখি, এইবার বলা হচ্ছে দুইটা বলের জন্য সাম্যাবস্থা। আগাই তাহলে। এইবার প্রথমেই আমরা দুইটা বলের জন্য সাম্যাবস্থা নিয়ে আলোচনাটা শুরু করব। তারপরে আমরা মেইনলি জোর দিব তিনটা বলেই, এবং এই চ্যাপ্টারটার একদম কোর পার্ট হচ্ছে কিন্তু তিনটা বলের সাম্যাবস্থা নিয়ে আলোচনা। এই জিনিসটাতেই সবচেয়ে বেশি ম্যাথ আসবে, অ্যান্ড ওইটাই হচ্ছে মেইন আলোচনা। সিংহভাগ ম্যাথ কিন্তু আমাদের ওখান থেকেই আসবে, তিনটা বলের সাম্যাবস্থা থেকে। আর তারপরে আমরা লাস্টের দিকে গিয়ে চারটা বল বা তিনের অধিক বল দিলেও কিভাবে সাম্যাবস্থায় কাজ করা যায় সেই জিনিসটাও শিখব। আগাই তাহলে। প্রথমেই দুইটা বলের জন্য সাম্যাবস্থা। এখন দুইটা বলের জন্য সাম্যাবস্থা আমরা একটু আগেই দেখছি যে এই যে এখানে দুইটা বলের জন্য সাম্যাবস্থার কেসে নোটেশনটা এরকম দাঁড়ায় যে f1 ফোর্স প্লাস f2 ফোর্স ইজ ইকুয়াল টু 0 আসতেছে। আচ্ছা তাহলে এখন দেখি তো, এই যে f1 ফোর্স প্লাস f2 ফোর্স ইজ ইকুয়াল টু 0, এইখান থেকে খুব ইজিলি আমরা কি পাচ্ছি, এইটা হইলে ও আসলে কি দিবে, সাম্যাবস্থা আমাকে দিবে।
তাহলে এখন একটু আগাই তো, তাহলে কি পাই আমরা? একটু আগালে এখান থেকে পাবো যে f1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস f2। তার মানে ব্যাপারটা হচ্ছে যদি ওদের সাম্যাবস্থা দিতে হয় এই লাইনটা সত্যি হতে হয়, তার মানে এই লাইনটা সত্যি হতে হবে, তাই না? কারণ ওখান থেকে তো এটা আসতেছে সিম্পলি। তাহলে এই যে f1 ফোর্সটা তার মানে কি হতে হবে? মাইনাস অফ f2 ফোর্স হতে হবে। এখন এইগুলোকে আমরা যদি যেহেতু ভেক্টর হিসেবে চিন্তা করছি, একটু ভেক্টরের বেসিক যদি আলোচনা করি তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়? তার মানে আমরা দেখতেছি যে এইখানে দুইটা ভেক্টর বা দুইটা বলের লব্ধি জিরো হতে হলে, অর্থাৎ ওদের মাঝে সাম্যাবস্থা তৈরি হতে হলে কি হতে হচ্ছে? একটা বল আরেকটার নেগেটিভ হয়ে থাকতে হচ্ছে ইন আ ভেক্টর ফর্ম। এখন ভেক্টর ফর্মে নেগেটিভ হয়ে থাকা এটা কি মিন করে? এইটার কেসে মিনিংটা হচ্ছে এরকম যে এ একটা যদি ভেক্টর হয় তাহলে মাইনাস এ মূলত ওর বিপরীত ভেক্টর ডিনোট করে। অ্যান্ড ব্যাপারটা কীরকম ফিজিক্যালি যদি দেখতে চাই, তাহলে এই ভেক্টরটা যদি এই দিকে যায় তাহলে ওর বিপরীত ভেক্টর বা মাইনাস এ ভেক্টরটা কি হবে? সমান পরিমাণ মানের হবে, অর্থাৎ লেন্থ পুরোপুরি সমান হবে, জাস্ট ডিরেকশন টোটালি উল্টা হবে। 180 ডিগ্রির একটা আমরা শিফট পাবো। এই যে এদের মধ্যবর্তী কোণটা হবে 180 ডিগ্রি। এ যদি এই দিকে হয়, ও কোন দিকে হবে? ও টোটালি এই দিকে হবে, একদম মানে সমান থাকবে, দিকটা টোটালি উল্টে যাবে, তাই না? এইটা তো আমরা ভেক্টরে পড়ে আসছি। তার মানে আমরা দেখতেছি যে আচ্ছা দুইটা বলের কেসে এদের মাঝে যদি সাম্যাবস্থা তৈরি করতে হয়, অর্থাৎ এদের যদি লব্ধি শূন্য হতে হয়, তাহলে আসলে কি হতে হবে? একটা বল আরেকটা বলের টোটালি উল্টা দিকে কাজ করতে হবে এবং তাদের মানটা সেম হতে হবে। ভেক্টরের কেসে ওর মানটা কি দিয়ে ডিনোটেড হয়? ওর দৈর্ঘ্য দিয়ে। এইখানে ওদের দৈর্ঘ্য সেম, জাস্ট ডিরেকশনটা টোটালি উল্টা। তাহলে ক্লিয়ার হয়েছে? তার মানে খুব সিম্পল, একদম এক লাইনের কনক্লুশন। আমাদের দুইটা বলের জন্য যদি সাম্যাবস্থা তৈরি করতে চাই অবশ্যই কি হতে হবে? অবশ্যই বল দুইটাকে মানে সমান হইতে হবে, মানে সমান হইতে হবে এবং তাদের কি হিসেবে কাজ করতে হবে? কিভাবে কাজ করতে হবে? ওদেরকে টোটালি উল্টা দিকে কাজ করতে হবে, 180 ডিগ্রি তাদের মধ্যবর্তী কোণ থাকতে হবে। অ্যান্ড এইটা তো আমি এই যে এখান থেকে নোটেশন থেকে এনে বুঝায় বুঝায় বললাম, এটা কিন্তু একদম কমন সেন্সে এমনিতেই বোঝা যায়। এইখানে কোনো একটা জায়গায় সার্টেন একটা ভেক্টর এক্সিস্ট করতেছে, এখন আমাকে আরেকটা ভেক্টর এনে আরেকটা ভেক্টর, এটা বলের কেসে আমরা যেহেতু বল নিয়ে আলোচনা করতেছি তাহলে বল নিয়েই বলি। তাহলে এইখানে একটা বল এক্সিস্ট করতেছে, এখন আমাকে কি করতে হবে? ওর সাথে আরেকটা বল অ্যাড করে আমাকে কি পেতে হবে? লব্ধি জিরো পেতে হবে, অর্থাৎ একে টোটালি নালিফাই করে দিতে হবে এর ইম্প্যাক্টকে। কিভাবে সম্ভব? মাত্র একভাবেই সম্ভব, যদি আমরা কি করি? যদি আমরা টোটালি এর বিপরীত জিনিস এর সাথে অ্যাড করি, তাই না? তাহলে কি করতে পারি আমরা সিম্পলি জাস্ট কি করতে পারি? এই যে এইখানে ওর সাথে ওর বিপরীত ভেক্টরটা, এই বল যদি 5 নিউটন হয় এবং ও যদি এই বরাবর কাজ করে, তাহলে কি করলে, নতুন কোন বল অ্যাড করলে আসলে আমরা সাম্যাবস্থা তৈরি করতে পারবো? সিম্পলি আমরা ওই সেম মানের বল যদি কি করি, ডিফারেন্ট ডিরেকশন, বিপরীত ডিরেকশনে, একদম টোটালি উল্টা ডিরেকশনে কাজ করে। এই তো, তাহলে এখান থেকে দুইটা বলের জন্য সাম্যাবস্থার শর্ত ক্লিয়ার। দুইটা বলের জন্য সাম্যাবস্থা এস্টাবলিশ করতে হলে কি করতে হবে? বল দুইটার মান সমান হতে হবে, দিকটা টোটালি বিপরীত হতে হবে, অর্থাৎ তাদের মাঝে একটা 180 ডিগ্রির শিফট থাকতে হবে। ফাইন, এইবার আগাই সামনে। এইবার তিনটা বলের জন্য সাম্যাবস্থা খুবই গুরুত্বের সাথে এখান থেকে দেখা শুরু করি। তিনটা বলের সাম্যাবস্থা, এইটা নিয়েই আমাদের মূলত চ্যাপ্টারটার আলোচনা পর্যালোচনা। এখন তিনটা বলের জন্য কি লিখতে পারি? দুইটার জন্য যেমন এই জিনিসটা লিখছিলাম, তিনটার জন্য কি লিখতে পারি বলতো? এই যে এই জিনিসটা লিখতে পারি, তাই না? তাহলে তিনটার জন্য যদি ওইটা লিখি তাহলে আসলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা খেয়াল করব। সেটা কীরকম? সেটা হচ্ছে এরকম যে আমরা তিনটার জন্য এইটা লিখতে পারবো f1 প্লাস f2 প্লাস f3 ইকুয়াল টু 0 থাকলো। তাহলে কি আমরা এটা বলতে পারি না, দেখো তো, যে f1 প্লাস f2 ইজ ইকুয়াল টু মাইনাস f3? অফকোর্স বলতে পারি। আবার আমরা একইভাবে কি এটাও বলতে পারি না, দেখো তো, f1 প্লাস f3 ইজ ইকুয়াল টু মাইনাস f2? হ্যাঁ বলতে পারি। আবার এইটাও বলতে পারি কিনা যে f2 প্লাস f3 ইজ ইকুয়াল টু কি? মাইনাস f1? তার মানে আমরা দেখতেছি যে আচ্ছা এই জিনিসটা যদি সত্যি হতে হয় অবশ্যই নিচের এই তিনটাই অবশ্যই সত্যি হবে, কারণ ওখান থেকেই তো এই তিনটা আসছে, আর কিছুই না। তাহলে এইবার একটু রিকল করি আমরা। এইখানে আমাকে বলো তো f1 প্লাস f2 এটা আসলে কি ডিনোট করে? এইটা, এই জিনিসটা জাস্ট এইটুকু, এইটা আসলে কি? এই f1 আর f2
1 নাম্বার ফোর্স এবং 2 নাম্বার ফোর্সের লব্ধি ডিনোট করে না? সেটাই তো ডিনোট করে। এই যে দেখো প্রথমেই কিন্তু ওই নোটেশন দিয়ে এই জিনিসটা শিখাইছি যে দেখো এই যে F1 প্লাস F2 এইভাবে করে যদি আমরা ভেক্টর ফর্মে রাখি তাহলে কিন্তু সেটা কি ডিনোট করে? ওর লব্ধি ডিনোট করে। তার মানে আমরা দেখতেছি যে আচ্ছা 3টা বলের কেসে 3টা বল যদি তারা সাম্যাবস্থায় থাকতে হয় তখন আসলে কি হতে হবে? তখন আসলে যেই ব্যাপারটা হতে হবে সেটা হচ্ছে যে এদের মাঝে প্রথম 2টা বলের লব্ধি তৃতীয়টার সমান এবং ওর কি হতে হবে? তৃতীয়টার মানে সমান হতে হবে এবং আলটিমেটলি ওর বিপরীত দিকে কাজ করতে হবে। যে মাইনাস আছে, একটু আগে মাইনাসের তাৎপর্যটা জানছি। ঠিক একইভাবে এইটা 1 নাম্বার 2 নাম্বার বলের জন্য যেমন সত্যি, 1 নাম্বার 3 নাম্বার বলের জন্যও সত্যি। তার মানে কি বলা যায় এখানে দেখো এই যে F1 প্লাস F3 তার মানে এটা কি 1 নাম্বার বল আর 3 নাম্বার বলের লব্ধি। তাহলে 1 আর 3 এর লব্ধি হবে কি রকম? হবে 2 এর সাথে মানে সমান এবং দিকে টোটালি বিপরীত। ঠিক একইভাবে 2 নাম্বার 3 নাম্বারের যে লব্ধি সেটা হবে 1 নাম্বার বলের মানে সমান কিন্তু দিকে তার টোটালি বিপরীত। তাহলে আমরা ওভারঅল এইটা বলতে পারি না যে 3টা বল মিলে যদি সাম্যাবস্থা তৈরি করে তাহলে অবশ্যই কি হবে? যে কোনো 2টা লব্ধি তৃতীয়টার মানে সমান হবে এবং তার দিকের দিক থেকে কি হবে? টোটালি উল্টা হবে, বিপরীত হবে। বুঝছি? এখন এই জিনিসটা এইখান থেকে বলা যাচ্ছে কারণ এইখানে যে কোনোটার জন্য ওইটা ভাবে কাজ করতেছে। এখন এইটা তো আমি এই যে নোটেশন থেকে এনে তারপরে ডিসিশনটা তোমাকে দিছি, তাই না? এখন এই জিনিসটা কি আসলে আমরা ফিজিক্যালি একটু ফিল করে আগাতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারি। চলো এবার তাহলে আমরা সেই ব্যাপারটাতে আগাই। এখন তাহলে আমরা 3টা এখানে ভেক্টর রাখি, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর আগের মতো, অথবা 3টা বল। ভেক্টরের কেসে আসলে এইখানে যত জিনিসগুলো আলোচনা করতেছি এগুলো আসলে সব ভেক্টরের জন্যই অ্যাপ্লিকেবল, এই কারণে আমার মুখে বারবার ভেক্টর আসতেছে। আচ্ছা, এখন এই যে এখানে একাধিক বলের কেসে এদের লব্ধি নিয়ে কাজ করব, এদেরকে নিয়ে আমরা ডিসিশন একটা মেক করব, এইটার আগে আমরা একটু দেখি যে আমরা যখন 2টা ভেক্টরের লব্ধি নির্ণয় করি তখন তো কাজটা খুব সহজ, তাই না? কাজটা কিরকম? যে এই মনে করো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই 2টা ভেক্টরের লব্ধি নির্ণয় করতে বলছে। আমরা তখন কি করি? আমরা সিম্পলি আমরা যেটা করি এই দুইজনকে একটা সামান্তরিকের সন্নিহিত 2টা বাহু হিসেবে চিন্তা করি, তারপর ওই সামান্তরিকটা পুরোটা ফর্ম করি, তাই না? তাহলে সামান্তরিকটা যদি পুরোটা আমরা ফর্ম করতে চাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। তারপরে ওই যে সামান্তরিকটা ফর্ম করলাম তাহলে এই বিন্দুগামী এদের কমন যেটা বিন্দু, এদের কমন যেটা প্রারম্ভিক বিন্দু ছিল, এই বিন্দুটা দিয়ে যেই কর্ণটা যায় ওই কর্ণটাই আসলে কি করবে? ওদের লব্ধি নির্দেশ করবে। খুব সিম্পলি এখান থেকে আমরা এই জিনিসটা পারি। এখন কথা হচ্ছে যদি 2-এর অধিক বল থাকে তাহলে আসলে লব্ধি নির্ণয়ের সিস্টেমটা কি ভাইয়া? তখন লব্ধিটা আসলে কিভাবে অ্যাক্ট করে? হাউ ক্যান উই ফাইন্ড দ্যাট? এই ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে দেখো এই মনে করো তুমি এইখানে অনেকগুলো বল কাজ করতেছে, এইখানে অনেকগুলো বল কাজ করতেছে, এইখানে 5টা বল কাজ করতেছে। এখন এদের কেসে এদের ওভারঅল লব্ধি চাচ্ছে। এখন কথা হলো ভাইয়া আমি তো 2টার লব্ধি বের করতে জানি, 5টার কেসে লব্ধির যে ব্যাপারটা এটা আসলে কিভাবে কাজ করে এটা আমরা এক্সপ্লোর করতে চাচ্ছি। এইটা যেভাবে কাজ করে সেই ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এই দুইজনের লব্ধি বের করলাম, এই দুইজনের লব্ধি কোথায় হবে বলো? এই দুইজনের লব্ধি হবে এদের মাঝখানে কোথাও না কোথাও, তাই না? তো এই দুইজনের লব্ধি মনে করো বের করলাম, এই দুইজনের লব্ধি আসলো মাঝখানে এইখানে, এইটা হচ্ছে এদের দুইজনের লব্ধি আসলো থাকলো। এখন এই দুইজনের লব্ধি নিছি তার মানে কি ওদের দুইজনের ওভারঅল কাজ নিয়ে ফেলছি, তাহলে ওদেরকে আর ইন্ডিভিজুয়ালি চিন্তা করা যাবে না। ভালো মতো বুঝো, দেখো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে এর একটা ইম্প্যাক্ট থাকতো, ওর একটা ইম্প্যাক্ট থাকতো। এখন ওদের দুইজনের একই সাথে কাজ করলে যে ওভারঅল ইম্প্যাক্ট সেইটাই তো ওদের লব্ধি দিয়ে আসে। তাহলে এখন আমি যদি এই লব্ধিটাকে রাখি তাহলে তো এদেরকে রাখতে পারবো না। কেন রাখতে পারবো না? কারণ ওর ইম্প্যাক্ট তো একবার অলরেডি আমি নিয়ে ফেলছি, ওর ইম্প্যাক্ট তো এখানেই আছে। লব্ধি মানেই তো এদের দুইজনের ইম্প্যাক্ট সে একই সাথে শো করতেছে। সো দ্যাটস ওয়াই আমি এই দুইজনকেও রাখবো আবার ওর লব্ধিকেও রাখবো তারপরে পুরোটা কাউন্ট করবো, এটা তো হয় না। কারণ আলটিমেটলি ওর তখন ইম্প্যাক্ট ডাবল কাউন্ট করা হয়ে যাবে। একবার এই যে লব্ধিতে কাউন্ট হবে আরেকবার নিজে সে কাউন্ট করাবে। সো আলটিমেটলি আমরা যখন ওর লব্ধি ড্র করে ফেলতেছি, লব্ধিকে কাউন্ট করতেছি, তখন আসলে ওদের ইম্প্যাক্ট নিয়ে ফেলছি। তাহলে ওদেরকে আমরা কি করতে পারবো? ভ্যানিশ করে দিতে পারবো, কারণ ওদের ইম্প্যাক্ট নেওয়া হয়ে গেছে। তাহলে এই যে তার মানে কি করতে পারি আমরা? এই যে 5টা বলের লব্ধি নির্ণয় করতেছিলাম, তাহলে প্রথম 2টা লব্ধি নিলাম, তারপরে কি করব? এই যে প্রথম 2টা লব্ধি নিলাম তার মানে প্রথম 2টার ওভারঅল ইম্প্যাক্ট এই লব্ধিটাই দিয়ে দিল, ডান। তারপরে এইবার দেখো এই যে প্রথম 2টার ওভারঅল ইম্প্যাক্ট এখানে পেয়ে গেছি, তাহলে এখন কয়টা বল হয়ে গেল বা এখন কয়টা ভেক্টর থাকলো? 4টা। এই 4টার মাঝে কি হয়? এই দুইজনের আবার আমরা লব্ধি নির্ণয় করি।
এই দুইজনের লব্ধি নির্ণয় করব, তখন আমরা এদের দুইজনের ওভারঅল ইম্প্যাক্ট পাবো। তাহলে এদের দুইজনের ওভারঅল ইম্প্যাক্ট ধরে নাও এই যে কোন দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে সামহাউ, এই দুইজনের ওভারঅল ইম্প্যাক্ট পাইলাম। এখন কথা হলো এদের দুইজনের ওভারঅল ইম্প্যাক্ট এখানে পাই গেছি, তাহলে এদের দুইজনকে তো আবার রাখতে পারবো না, কারণ ওদের ইম্প্যাক্ট তো অলরেডি কাউন্ট করে ফেলছি আমি, ওদের ইম্প্যাক্ট অলরেডি কাউন্ট করে ফেলছি। আমরা লব্ধিটা রাখলে ওদের দুইজনকে রাখতে পারবো না, ইম্প্যাক্ট তো আমি বারবার কাউন্ট করব না, থাকলো। এরপরে এখন কথা হলো এই যে আমার 5টা বল ছিল, 5টা বলের মাঝে 3টার ইম্প্যাক্ট চলে আসছে, 3টার ওভারঅল ইম্প্যাক্ট এই যে জাস্ট এই সবুজ লাইনটাই শো করতেছে। এরপরে এখন তাহলে কি করব, 3টার ওভারঅল ইম্প্যাক্ট কাউন্ট করা শেষ, এখন 3টার সাথে চতুর্থটা চিন্তা করব। তাহলে চতুর্থটা চিন্তা যদি আমরা করি, তাহলে এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এদের দুইজনের ইম্প্যাক্ট মনে করা আসলো এই দিকে থাকলো, তার মানে এদের লব্ধি হচ্ছে এটা। আবার এই লব্ধি রাখলে এদের দুইজনকে রাখতে পারবো না, তখন এরা দুইজন কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, এইটা ভ্যানিশ হয়ে যাবে, এইটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে থাকলো কে কে, থাকলো জাস্ট এই দুইজন। এখন এই যে এখানে গতবার এর একটু আগের কেসে, একটু আগের কেসে এইখানে একটু আগে যারা ছিল তখন আসলে ওভারঅল যতগুলা ছিল, তারপরে যখন আমরা ইরেজ করে দিলাম, এখন আসলে কি হলো, টোটাল ছিল 5টা, তার মাঝে 4টা চলে গেছে, তার মানে 4টার ইম্প্যাক্ট এই ইয়েলোটার মাঝে আছে। এখন ফাইনালি আমরা কি করব, এই ইয়েলোটার সাথে এইটার ইম্প্যাক্ট নিব, তাহলে আমরা কি পেয়ে যাব, একদম ফাইনাল আমরা লব্ধি পেয়ে যাব, তাই না? তখন আবার এই লব্ধি কাউন্ট করলে এইগুলোকে কাউন্ট করতে পারবো না, কারণ ওদের ইম্প্যাক্ট আমি কাউন্ট করে ফেলছি। এই যে তার মানে এই যে এই প্রসেসটা আমি করলাম, এই প্রসেসটাই হচ্ছে তোমার যখন আমাদের দুইয়ের থেকে বেশি সংখ্যক আমাদের ভেক্টর থাকে বা দুইয়ের থেকে বেশি সংখ্যক আমাদের বল থাকে, তখন আসলে লব্ধিটা এইভাবে কাউন্ট করা যায়। সিম্পলি প্রথম দুইটা লব্ধি নিলাম, তারপরে প্রথম দুইটার সাথে লব্ধির সাথে তৃতীয়টা, তারপরে তৃতীয়টার প্রথম দুইটা লব্ধির সাথে তৃতীয়টার ওভারঅল পাইলাম, এখান থেকে তারপরেরটা, এইভাবে করে করে আমরা কিন্তু আগাতে পারি। বুঝছি? এখন এই যে এই ব্যাপারটা, জাস্ট এই সিম্পল জিনিসটা, এইটা শুরুতে জানাইলাম যাতে করে এখন আমাদের ডিসিশন মেকিংগুলো ইজি হয়। এই ব্যাপারগুলো আমরা জেনে আসছি, এগুলো স্কুল লেভেলেও ছিল, স্টিল একটু জাস্ট বেসিকগুলো বলে দেওয়া। এইবার এখন দেখো তো এইখানে ওই সেন্সটা কাজে লাগায় যদি এখন আমরা এইখানে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করি, দেখি তো আমরা এই যে এখানে আমরা যে নোটেশন ওয়াইজ যে ডিসিশনটা দিছিলাম যে আচ্ছা 3টা ভেক্টর ওরা যদি পরস্পর মিলে 3জন মিলে যদি একটা সাম্যাবস্থা তৈরি করে, তার মানে কি হবে, যে কোনো দুইটা লব্ধি থার্ডটার কি হইতে হবে, সমান হইতে হবে মানে, এবং ডিরেকশনে তার বিপরীত হইতেই হবে। এই ব্যাপারটা এখান থেকে ফিজিক্যালিও আমরা ফিল করতে পারবো। শুরু করি তাহলে। প্রথম কথা হচ্ছে যে আমরা একটু চিন্তা করি যে আমরা মনে করো এইখানে এটা ফার্স্ট ভেক্টর হিসেবে চিন্তা করতেছি, এটাকে সেকেন্ড, এটাকে থার্ড। এখন এই অনুযায়ী তাহলে আমরা একটু আগাই, আমরা দেখতেছি যে আচ্ছা আমাদের 3টারই লব্ধি নিতে হবে, লব্ধি 0 আসবে ওটা পরের ব্যাপার, 3টারই লব্ধি নিতে হবে। আচ্ছা 3টারই লব্ধি কিভাবে নেওয়া যায়, একটু আগে তো দেখছি কিভাবে নেওয়া যায়, ফার্স্টটা আর সেকেন্ডটা এদের দুজনের লব্ধি নিব, তারপরে এদের লব্ধির সাথে এর লব্ধি নিব, ব্যাপারটা এমন না? এখন দেখো তো এইখানে আমরা খেয়াল করি এদের দুইজনের লব্ধি মনে করো এদিক দিয়ে আসছে, এখানে এটা আসছে, তাহলে এদের দুইজনের লব্ধি যদি এরকম আসে তাহলে আসলে কি হবে, এদের লব্ধি যদি আমরা ড্র করে ফেলি তখন আসলে আলটিমেটলি আমি এদের আর ইম্প্যাক্ট কাউন্ট করতে পারবো না, ইম্প্যাক্ট অলরেডি লব্ধির মধ্যে কাউন্ট হয়ে গেছে। তারপরে কি হবে, এদের দুজনের লব্ধি নির্ণয় করতে হবে, তারপরে একটা ওভারঅল লব্ধি পাবো। এখন কথা হচ্ছে আমরা একটু আগেই খেয়াল করছি, আমরা একটু আগেই বলছি সাম্যাবস্থার শর্ত আমরা জানতে চাচ্ছি। সাম্যাবস্থা মানে কি, সাম্যাবস্থা মানেই হচ্ছে যে কি হবে, সাম্যাবস্থা মানে লব্ধি শূন্য হবে। তাহলে লব্ধি শূন্য হবে, এদের দুজনের লব্ধি তো ওভারঅল লব্ধি হবে। এখন এদের দুজনের লব্ধি যে ওভারঅল লব্ধি হবে এইখানকার কেসে এরা দুজন মিলে, তাহলে সাম্যাবস্থা যদি দিতে হয় তাহলে এদের দুজনের লব্ধি 0 হইতে হবে। এদের দুজনের লব্ধি 0 হইতে হবে মানে কি, দুইটা ভেক্টরের লব্ধি কখন 0 হইতে পারে, তারা পরস্পর টোটালি কি হয়, যদি মানের দিক থেকে সমান হয় এবং দিকের দিক থেকে টোটালি উল্টো দিকে কাজ করে। তার মানে এইখানে সাম্যাবস্থা তৈরির কেসে অবশ্যই কি হইতে হবে বলতো, এদের দুইজনের এই যে ব্লু কালারের ওদের যে লব্ধিটা, এই থার্ডটার কি হইতে হবে, টোটালি বিপরীতে কাজ করতে হবে। টোটালি যদি বিপরীতে কাজ করে তবেই কেবল আমরা কি করতে পারবো, তখন এই নীলটা আর এই থার্ডটা এদের দুইজনের লব্ধি শূন্য পাবো, আদারওয়াইজ তো লব্ধি শূন্য পাওয়া সম্ভব না কখনো। এই যে এই পয়েন্টটাকে কাজে লাগালেই তুমি দেখবা যে এই যে আমরা একটু আগে যে ডিসিশনটা দিছি সেই ডিসিশনটা তুমি তখন জাস্টিফাই করতে পারবা। খেয়াল করো তাহলে এদের দুইজনের লব্ধি আমরা ধরে নিলাম এইখানে এই বরাবর যাচ্ছে, তাহলে এই লব্ধিটাকে অবশ্যই এর বিপরীত হতে হবে। তার মানে আমরা কি বলতে পারতেছি, 1 আর 2 এর লব্ধি কি হইতে হবে, সাম্যাবস্থা যদি তৈরি করতে হয় 1 2 3 মিলে 1 আর 2 এর লব্ধি অবশ্যই কি হইতে হবে,
তিনের সাথে তুলনা করলে ওর মানে সমান হতে হবে এবং দিকে টোটালি ওর বিপরীত হতে হবে। এখন এই ব্যাপারটা 1 2 এর জন্য বললা, ঠিক আছে। এইবার 1 2 এর কেসে না চিন্তা করে তুমি 2 3 বলো, 1 3 বলো, দেখবা যে অন্যগুলোর জন্য বলতে পারতেছো। আমি কুইক বলে দিই, হ্যাঁ। এই মনে করো এই দুইজনের জন্য আমরা লব্ধি চিন্তা করতেছি। এই দুইজনের লব্ধি সম্ভব কোনো একদিক দিয়ে আসলো, আবার ওইটার সাথে এর লব্ধি নিতে হবে এবং লব্ধি 0 পেতে হবে। তাহলে অবশ্যই কি হতে হবে? অবশ্যই তাহলে এই দুইজনের লব্ধি হতে হবে এর সমান এবং তার কি টোটালি দিকের দিক থেকে ওর টোটালি বিপরীত হতে হবে। তাহলেই কেবল আমরা ওভারঅল লব্ধি 0 পাবো, অর্থাৎ সাম্যাবস্থা তৈরি করতে পারবো। এখন এই যে এই কথাটা যেমন লিখলাম, এই কথা এদের জন্য সত্যি। এদের জন্য সত্যি কিরকম? এদের দুজনের যদি লব্ধি নেই তাহলে এই দিক থেকে মনে করো গেল, এইটা অবশ্যই ওর সমান এবং মানে বিপরীত হতে হবে, আদারওয়াইজ তো ওভারঅল লব্ধি 0 হবে না। ওভারঅল লব্ধি 0 হবে না মানে হচ্ছে সাম্যাবস্থা তৈরি হবে না। এই তো, এই ছিল আমাদের ইনটুইটিভ ব্যাখ্যা। একটু হয়তোবা আমি সময় বেশি নিয়ে ফেলছি, কিন্তু আমি চাচ্ছিলাম একদম যেহেতু শুরু করছি আমরা, শুরুর দিকের যে বেসিকগুলো এগুলোতে কোনো রকম ঝামেলা যাতে না থাকে। তাহলে এখন দেখো আমাদের একদম শুরুর দিকের জিনিসগুলো আমরা বলে ফেলছি। আমরা প্রথমেই বলজোট বুঝছি, সাম্যাবস্থা ব্যাপারটা বুঝছি। সাম্যাবস্থার কেসে কিভাবে জিনিসগুলো নোটেশন দিয়ে দেখানো যায় সেটা খেয়াল করছি। তারপরে দুইটা বলের জন্য সাম্যাবস্থার কেসে কীরকম ঘটনা হতে পারে সেগুলো দেখছি। এইখানে আমি যেটা কাজ করার ট্রাই করছি, নোটেশন থেকে জিনিসটা আনছি, তারপরে ভেক্টরের ব্যাখ্যা দিয়ে বুঝাইছি, প্লাস ফিজিক্যালি কেন ওই জিনিসটা সত্যি সেটাও খেয়াল করানোর ট্রাই করছি। ঠিক একইভাবে তিনটা বলের জন্য সাম্যাবস্থা, এইটার কেসেও সেম ঘটনা। এইটার কেসেও আমি প্রথমে আগে নোটেশন থেকে জিনিসটা বলে দিছি যে দেখো নোটেশন আমাদের এই জিনিসটা বলে দিচ্ছে যে আচ্ছা যে কোনো দুইটা লব্ধি থার্ডটার সমান এবং দিক থেকে চিন্তা করলে ওর বিপরীত হতে হবে। অ্যান্ড এই জিনিসটা কেন বাস্তবে সত্য সেই ব্যাপারটুকুও কিন্তু দেখাই দিছি। অ্যান্ড এইখানে আরও একটা ব্যাপার আলোচনা করে ফেলছি আমরা, যেটা আমাদেরকে পরে হেল্প করবে অনেক। সেটা হচ্ছে 5টা বল নিয়ে বা 5টা ভেক্টর নিয়ে আমরা ওদের লব্ধি নির্ণয়ের যে সিস্টেমটা দেখছিলাম না, এই ব্যাপারটা কিন্তু আমাদের একদম লাস্টের দিকে গিয়েও হেল্প করবে। ফাইন, এই তো এখন এই যে এখান থেকে একটা ডিসিশনে আসতে পারলাম। কোন ডিসিশনে? যে 3টা বল মিলে যদি সাম্যাবস্থা তৈরি করে অবশ্যই কি হবে, ওদের যে কোনো দুইটা লব্ধি হবে থার্ডটার মানে সমান দিকে তার বিপরীত। ওই ব্যাপারটুকুর উপরে বেস করে কিন্তু আমাদের কোয়েশ্চেন আসতে পারে। শুরু করি তাহলে আমরা। এই মনে করো এখন আমাদের এই ক্লাসের ফার্স্ট গাণিতিক সমস্যা আমরা ফেস করব। এখানে বলা হয়েছে কোনো বিন্দুতে 1 2 এবং √3 একক মানের বল ত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থা তৈরি করে। ফাইন, এই মানের 3টা বল কাজ করে তাহলে কি করতেছে? সাম্যাবস্থা তৈরি করতেছে। সাম্যাবস্থা তৈরি করতেছে মানেই আমাদের এখানে লব্ধির মানটা কত? 0। আমরা এখানে শুধু মান চিন্তা করব, তো তাহলে ভেক্টর সাইন না দেই, ওর লব্ধির মানটা 0 আসবে। এখন বলছে বলগুলোর তাহলে মধ্যবর্তী কোণগুলো নির্ণয় করতে হবে। এখন একটু ভালো মতো বুঝি আমরা, এই যে এই বলত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থা তৈরি করছে। এইবার একটু একটা সূক্ষ্ম বেসিক নিয়ে কথাবার্তা বলি। খেয়াল করো, এইখানে আমরা শুরুতেই কি বলে দিছিলাম, আমি এইখানে যখন এই জায়গাটায় যখন সাম্যাবস্থার সংজ্ঞা বলতেছিলাম তখনই একটা কথা বলছিলাম যে দেখো কোনো একটা পয়েন্টের উপরে সমতলীয় অনেকগুলো বল কাজ করে যদি কি হয়, সমবিন্দু মানে একটা সার্টেন পয়েন্টের উপরে কাজ করতেছে সবগুলো বল, একটা সার্টেন পয়েন্টের উপরে বা সার্টেন কণার উপরে সবগুলো বল একই টাইমে একই সাথে কাজ করতেছে, ওরা সবাই সমতলীয়। সমতলীয় বলগুলো কাজ করে যদি লব্ধি 0 বানায় তখন সেই জিনিসটাকে আমরা সাম্যাবস্থা বলতেছি। আপাতত আমাদের স্টেজে সমতলীয় বলগুলো নিয়েই আলোচনা, তাই না? এখন এই যে এই জায়গাটায় ওই বেসিকটাতে একটু ব্যাক যাই। এখানকার কেসে তুমি খেয়াল করো তো, এখানকার কেসে কোনো বিন্দুতে 1 2 আর √3 একক মানের বলত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থা তৈরি করছে। এইখানে এরা যে সমতলীয় বল এই জিনিসটা বলে নাই, কিন্তু স্টিল কোয়েশ্চেনে কোনো ভুল নাই। কেন বলো তো? কারণ হচ্ছে এইখানে একটা সুন্দর রিয়ালাইজেশন কাজে লাগে। সেটা তোমরা চাইলে লিখে নিতে পারো, আর না চাইলে এটা আর কি একদম তোমার ডিরেক্ট আমার কথাটা কোনো কাজে মানে কোনো ম্যাথমেটিক্যাল কাজে লাগবে ব্যাপারটা এমন না। এটা তোমার ইনসাইটটা গ্রো করতে হয়তো হেল্প করবে। সেটা হচ্ছে যে কোনো তিনটা বল মিলে যদি কখনো সাম্যাবস্থা তৈরি করে তাহলে আসলে কখনোই ওরা ভিন্ন তলে থাকা সম্ভব না, তিনটাই সমতলেই থাকতে হবে। বুঝছি কথাটা? তাহলে কি বললাম, যে 3টা বল মিলে যদি সাম্যাবস্থা তৈরি করে অর্থাৎ লব্ধি 0 বানায় তাহলে আসলে ওরা কখনোই ভিন্ন তলে থাকতে পারবে না, তিনজনকেই সেম তলেই থাকতে হবে, ওদেরকে সমতলীয় হতে হবে, এটাই হচ্ছে শর্ত। যার কারণে এখানে দেখো 1 2 আর √3 একক মানে বলত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থা তৈরি করছে, ওরা মানে সাম্যাবস্থা তৈরি করছে মানেই ওরা সমতলীয়। বোঝা শেষ? বুঝছি। আর তাছাড়াও এমনিতেই আসলে আমাদের সিলেবাস অনুযায়ী
যত বল নিয়ে কাজ করা হবে সব কিছু আসলে সমতলীয় বল নিয়েই কাজ করা হবে। সব কিছু সমতলীয় বল নিয়ে কাজ করা হবে অর্থাৎ মানে পুরো চ্যাপ্টার জুড়ে তো এই ধরনের কোয়েশ্চেন আমরা ফেস করবো অনেক। স্টিল ওখানে কেউ কখনোই তোমাকে বলে দিবে না যে এটা সমতলীয় বল, মানে সবসময় সমতলীয় বল ধরেই আমরা কাজ করব। কিন্তু স্টিল আমার মনে হলো এইটা একটু বলি যাতে করে তোমার এই রিয়ালাইজেশনটা অ্যাটলিস্ট ক্লিয়ার হয় যে আচ্ছা 3টা বল মিলে লব্ধি তৈরি করলে অবশ্যই ওদেরকে সমতলীয় হতে হবে, ওরা ভিন্নতলীয় হওয়া সম্ভবই না। ফাইন, এরপর এখন দেখো, এখন এইটার কেসে বলছে বলগুলোর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এখন মধ্যবর্তী কোণের কেসে তাহলে এরা যেহেতু সমতলীয় বল নিয়ে সবসময় আমরা আলোচনা করব, তাহলে একটা তলে একটা সারফেসে একটা 2D সারফেসে এদেরকে প্লট করা যাবে। তো আমরা একটু যদি এদেরকে প্লট করতে চাই তাহলে এদের কেসে ব্যাপারটা কীরকম হতে পারে? এদের কেসে ব্যাপারটা এরকম হতে পারে যে একটা গেছে এই দিকে, একটা এই দিকে, আর একটা এই দিকে মনে করো গেছে, তারপরে তিনজন মিলে ওভারঅল ইম্প্যাক্ট আমাকে কত দিছে? ইম্প্যাক্ট দিছে 0। এরকম যদি হয়ে থাকে তাহলে আসলে কি চাইছে জানো? এই মনে করো এই বরাবর কাজ করতেছে 1, তারপরে আছে 2, এই বরাবর কাজ করতেছে 2, এই বরাবর কাজ করতেছে √3। এই যে বলগুলো কাজ করতেছে এদের মধ্যবর্তী কোণগুলো সবগুলো চাইছে। তার মানে কি কি চাইছে? এই কোণটা চাইছে, এই কোণটা চাইছে এবং এই কোণটা চাইছে। এদের দেখো এই যে এই কোণটা, এটাকে যদি আমরা আলফা বলি, এটাকে যদি বিটা বলি, এটাকে যদি গামা বলি, আলফা কোণটা কার কার মধ্যবর্তী কোণ? 1 নিউটন বল, 1 একক বল আর 2 একক বলের। বিটাটা হচ্ছে 1 একক এবং √3 একক বলের মধ্যবর্তী কোণ, এবং এই গামাটা হচ্ছে √3 একক বল এবং 2 একক বলের মধ্যবর্তী কোণ। এই যে কোণগুলো চাওয়া হয়েছে। এখন মধ্যবর্তী কোণ সংক্রান্ত প্রশ্নের কেসে খুব সিম্পল একটা জিনিস নোটিস করো, আমরা কি জানি? আমরা জানি যেহেতু এখানে সবসময় আমরা সমতলীয় বল নিয়ে আলোচনা করতেছি, তাহলে এই যে বলগুলোর মধ্যবর্তী যতগুলো কোণ আসবে এদের সব কিছুর সমষ্টি কি হবে বলতো? অবশ্যই এই বিন্দুতে উৎপন্ন কোণ হবে না? দেখো বুঝছো কিনা? এইখানে আমার এক কথায় যদি বলি আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি হবে না? অফকোর্স তো 360 ডিগ্রি হবে, কারণ এই বিন্দুতে কোণ তৈরি হয়েছে 360 ডিগ্রি। সো অফকোর্স আমাদের এখানে আলটিমেটলি যেহেতু এই 3টা কোণ মিলে সবগুলো ওভারঅল কোণটা কভার করছে, তার মানে আমরা সিম্পলি বলতে পারবো আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 360 ডিগ্রি, তাই না? এখন এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, এই জিনিসটা জানার কেসে এই জিনিসটার জানার আমরা একটা ফায়দা নিতে পারবো। কিভাবে সেটা খেয়াল করো, আমাদের এখানে আসলে কষ্ট করে 3টা কোণই বের করার দরকার নেই, আমাদের 2টা কোণ বের করলেই হবে। কেন? খেয়াল করো, আমরা যদি আলফা জেনে যাই এবং বিটা জেনে যাই ধরে নাও, তখন আমরা কি করতে পারবো? থার্ড কোণটা 360 থেকে এদের যোগফল মাইনাস করে দিলেই তো পেয়ে যাবো। বুঝছি ব্যাপারটা? মনে করো আলফা হচ্ছে 120, বিটা হচ্ছে 90, তাহলে 120 আর 90 কত হলো? 210। তাহলে বাকিটা অবশ্যই 150 ডিগ্রি হতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম, বুঝা গেছে? তাহলে এখন আমরা আগাই। হ্যাঁ, এইবার এখন খেয়াল করো তো এই মধ্যবর্তী কোণগুলো আমরা কিভাবে বের করতে পারি? আমরা একটু আগেই একটা জিনিস জেনে আসছি যে সাম্যাবস্থা, 3টা বল মিলে সাম্যাবস্থা তৈরি করা মানেই হচ্ছে এদের যে কোনো 2টার লব্ধি হবে অন্যটা, থার্ডটা। তাহলে আমরা লিখতে পারবো যে 1 আর 2 এর লব্ধি, এদের দুজনের লব্ধি কি হবে? এদের দুজনের লব্ধি হবে থার্ডটা কোনটা? √3, তাই না? এই ব্যাপারটা ইমপ্লিমেন্ট করতে পারবো। এখন এই ব্যাপারটা ইমপ্লিমেন্ট করে আমরা আসলে এর মধ্যবর্তী কোণটা বের করে ফেলতে পারবো। কিভাবে সেই জিনিসটা একটু দেখি। খেয়াল করো, এইখানে 2টা বল কাজ করছে আর ওদের লব্ধি হয়েছে এত। তার মানে আমরা বলতে পারি না এটা হচ্ছে পি এর সমতুল্য, এটা কিউ এর সমতুল্য, আর এটা আর এর সমতুল্য। ওই যে আমরা ফার্স্ট চ্যাপ্টারে পি কিউ আর দিয়ে ফর্মুলা শিখছি যে পি বল এবং কিউ বল কাজ করে, যদি আর মানের বল যদি লব্ধি দেয় তাহলে পি কিউ আর এর একটা রিলেশন আছে, তাহলে ওই অনুযায়ী আমরা আগাবো। রিলেশনটা ছিল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, তাই না? এখন এই যে এখানে আলফাটা কি ডিনোট করে? আলফাটা ডিনোট করে এই যে কার্যরত বল অর্থাৎ পি আর কিউ এদের মধ্যবর্তী কোণটাকে, তাই না? তার মানে এই যে পি আর কিউ এর রোল প্লে করতেছে এখানে 1 আর 2, এদের মধ্যবর্তী কোণ আলফা, এই আলফাটাকে ডিনোট করতেছে এই যে এটা, মানে ওদের মধ্যবর্তী কোণ আলফাটাই এখানে cos আলফা আকারে আসছে। তাহলে এই যে এখান থেকে সিম্পলি আমরা পি কিউ আর সব কিছুর মান জানি, এই যে পি জানি, কিউ জানি, আর জানি, আলফার মান পেয়ে যাবো খুব সিম্পলি। তো তাহলে আগাই। আর এর মান হচ্ছে √3, তার মানে হচ্ছে আর স্কোয়ার মানে 3, পি স্কোয়ার মানে হচ্ছে 1, কিউ স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ, তার মানে 1 ইন্টু 2, আর হচ্ছে cos আলফা। আলফার কেসে আমরা আলফার মানটা জানি না, এখান থেকে বের করে ফেলবো। এখন এখান থেকে বের করার কেসে এখানে দেখো কি হয়েছে, 3 এখানে 5, যদি আমরা মাইনাস করি তাহলে -2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 ইন্টু 2 cos আলফা। তাহলে cos আলফার ভ্যালু কত দাঁড়ায়? cos আলফার ভ্যালু দাঁড়াচ্ছে
টু টু যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে এই টুটা নামতেছে, তার মানে -1/2। আর এখানে cos আলফার ভ্যালু -1/2 মানে কত? আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স -1/2। এই তো ক্যালকুলেটর করলেই আমরা পেয়ে যাবো 120 ডিগ্রি। এই তো আলফার ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখো এইবার একইভাবে আমরা কি কাজ করতে পারি। এখানে আলফা পাইলাম, এখানে হয় বিটা বের করবো না হয় গামা বের করবো, যে কোনো একটা বের করে ফেললে তখন আমরা কি করতে পারবো, বাকিটা 360 থেকে মাইনাস করেই বলে দিতে পারবো। আগাই তাহলে এইটাকে একটু ছোট করি। হ্যাঁ, এটাকে আমরা একটু ছোট করব। এটাকে ছোট করব মানে হলো যে আমরা একটু এই ব্যাপারগুলোকে একটু চাপায় লিখব। এটা তো জিনিসটা বুঝছি, খুবই সহজ জিনিস, এই জিনিসটা বোঝা হয়ে গেছে। এই জিনিসটা যদি বোঝা হয়ে যায় জাস্ট এই প্রসিজারেই বাকিটা রিপিট করে আগাবো, বুঝছি? তাহলে এখানে পি কিউ আর এর কেসে 1 2 √3 পেলাম। এখন আরেকটা যে কোনো ডুও নেই, আমরা মনে করো আমরা বিটার মান বের করব। তাহলে বিটার মান বের করতে গেলে আমাদের যে ডুও মানে যেই দুইজনকে আমরা নিব সেটা কি কি? সেটা হচ্ছে 1 আর √3। তাহলে এক কাজ করি, 1 কে নেই, √3 কে নেই, এন্ড এদের দুইজনের লব্ধি আকারে কে আসবে? বাকিটা আসবে। কারণ আমরা তো জানি যে তিনটা বল লব্ধি শূন্য করছে মানে সাম্যাবস্থা তৈরি করছে, মানেই হচ্ছে কি হবে, মানেই হচ্ছে যে কোনো দুইটা লব্ধি অন্যটা আসতেই হবে। তাহলে 1 আর √3 নিছি, এদের দুইজনের লব্ধি 2 আসতেই হবে। এদের দুইজনের মধ্যবর্তী কোণ কত? বিটা। একইভাবে আগাবো, এটাও মিলে যাবে। এখানকার কেসে কষ্ট করে আমি আবার ফর্মুলাটা আর লিখলাম না, ফর্মুলাটা না লিখে ডিরেক্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। আমাদের কেসে যখন আমরা নিজেরা পরীক্ষা করব অবশ্যই ফর্মুলা লিখব। এখানে তাহলে কি লেখা যাবে? এখানে লেখা যাবে লব্ধির উপরে স্কোয়ার, তার মানে 2 এর উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, কার্যরত বলগুলোর উপরে স্কোয়ারের সামেশন, তার মানে 1 স্কোয়ার প্লাস √3 এর উপরে স্কোয়ার, তার মানে 3, প্লাস কি আসবে, প্লাস হচ্ছে 2pq, তাই না, 2 × 1 × √3 cos বিটা। এই তো থাকলো। এখন এখান থেকে সিম্পলি আমাদের cos বিটার মানটা অর্থাৎ বিটার মানটা বের করতে হবে। তাহলে কি আসে দেখো তো, এখানে থেকে 4 আর এখানে 3 আর একে 4 হয়ে গেছে, তার মানে বলা যায় 2 × 1 × √3 cos বিটা, এই জিনিসটার মান হচ্ছে 0। অতএব এখানে বোঝাই যাচ্ছে cos বিটার মানটা হয়ে যাবে কত? 0। cos বিটার মান যদি 0 হয়ে যায় তার মানে বিটার মান কত? আমরা cos ইনভার্স 0 করলেই পেয়ে যাব বিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা আলফার মান পাইছি 120 ডিগ্রি, বিটার মান পাইছি 90 ডিগ্রি, গামার মান কত? সিম্পলি আমরা তিনটার যোগফল যেহেতু 360 ডিগ্রি, তাহলে এখান থেকেই বাকি জিনিসটা পেয়ে যাব। তাহলে দেখো কি দাঁড়ালো, আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং গামা ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি। ওই যে মাইনাস করছি জাস্ট, বুঝছি? এখানে দেখো 12 9, এই জিনিসটা তো সিম্পল এক্সাম্পলে দিয়েছিলাম, 12 9 21, 21 15 36, এই তো। তাহলে এখান থেকে আমরা এইটা পেয়ে গেলাম। এখন শুনো, এইখানে আমি ক্লাস জুড়ে কিন্তু এই ধরনের কাজ করব। কি ধরনের কাজ আমি একটু বলি। এই যে এখানে আর স্কোয়ারের ফর্মুলাটা লিখছিলাম, এইখানে আর লিখিনি, কারণ একদম স্পষ্ট বোঝাই যাচ্ছে। আমি চাচ্ছি অল্প টাইমের মধ্যে রিভিশন ক্লাস হোক আর যতই হোক, আমি তো তোমাদের আসলে এই চ্যাপ্টারের থিওরি ক্লাস নেওয়ার সুযোগ হয়নি, তো এইটা এই রিভিশন ক্লাসটার থ্রুতে হলেও আমি আসলে তোমাদের সবগুলো বেসিক একদম ধরে ধরে যাতে ক্লিয়ার করে দিতে পারি, এই জন্য এই ব্যাপারগুলো একটু স্যাক্রিফাইস করতে হবে। কোনগুলো? জাস্ট এইগুলা, জাস্ট এক্সট্রা লেখার ব্যাপারগুলো। এই যে যেমন এইটা এখানে হুবহু লিখতে হতো, এই ফর্মুলাটা লিখিনি, ওটা তোমাকে নিজে লেখার সময় লিখতে হবে, বুঝে নিলে এটা। এখানে এই যে এই দুইটা যোগ করে এখানে 360 থেকে মাইনাস করা, এটা যোগ বিয়োগের কাজ, আর কিছু না। এই জিনিসটা আমি করিনি, ডিরেক্ট মুখে বলে দিছি। জাস্ট এইগুলা, এই ছোট ছোট কাজগুলো একটু আমি এইগুলো তোমাদের বুঝে নিতে হবে, খুব বেশি না, জাস্ট যোগ বিয়োগ, কোনো কিছু লেখায় এক্সট্রা বারবার করে, এই ব্যাপারগুলোতে এই কাজগুলো করব, বুঝছি? আচ্ছা আগাই, আই হোপ এই জিনিসগুলো বুঝছি। তাহলে এখান থেকে দেখো, এইখান থেকে তার মানে আমরা কি করতে পারবো, এই ধরনের যে কোনো ম্যাথ দিলে, অর্থাৎ এইখানে তিনটা বল দিয়ে যদি বলে যে ওরা সাম্যাবস্থা তৈরি করে, তারপরে যে কোনো দুইটার মধ্যবর্তী কোণ অথবা এদের মধ্যবর্তী সবগুলা কোণ, তাহলে কিন্তু পারতে হবে। যেমন এখানে আমি যদি সার্টেনলি বলতাম যে এখানে স্পেসিফিক্যালি 2 আর √3 মধ্যবর্তী কোণ, তাহলে কি নিতাম, 2 আর √3 এই দুইটাকে আমি কার্যরত ভেক্টর হিসেবে নিতাম, এবং এইটা লব্ধি আসতো কত, অন্যটা এই যে 1 আসতো, তখন এই যে এদের মধ্যবর্তী কোণ, মনে করো আমি সিম্পলি যে কোনো ধরে নিলাম থেটা, এদের মধ্যবর্তী কোণ, ওই থেটাটা বের হয়ে যেত, বুঝছি? তাহলে এখানে আলটিমেটলি আমরা যে কোনো দুইটার মধ্যবর্তী কোণ তো অবশ্যই বের করা যাবে, প্লাস সবগুলো যদি চাই সেগুলো আমরা বের করতে পারবো। এই ধরনের ম্যাথ আসলে কিন্তু পারতে হবে, এগুলো ক নাম্বারে আসার কথা। তারপরে আসো, এখানে বলছে যদি পি কিউ আর বলত্রয় সাম্যাবস্থায় থাকে, তিনটা বল সাম্যাবস্থায় আছে মানেই আবার ঘুরে ফিরে আগের মতো কথাবার্তা, এবং √2p = √2q = r হয়, তারপরে p, q এবং r, p বলের মধ্যবর্তী কোণগুলা নির্ণয় করতে বলছে। এইখানে দেখো
এখানে কিন্তু সবগুলো মধ্যবর্তী কোণ চায়নি, এখানে সার্টেন এই যে এই দুইজনের এবং এই দুইজনের মধ্যবর্তী কোণগুলো চাওয়া হয়েছে। তাহলে আমরা কি করব, একটু আগেই আলোচনা করে ফেলছি সব, আগাই তাহলে ওই অনুযায়ী। এখন গতবার কি ছিল দেখো, গতবার কিন্তু এই যে বলগুলো এদের মানগুলো দেওয়া ছিল, তাই না, এত একক বল, কিন্তু এইবার কিন্তু কোনো মান দেওয়া নাই, কিন্তু কি দেওয়া আছে, এদের রেশিও দেওয়া আছে, এদের অনুপাতটা দেওয়া আছে, এরা কিভাবে রিলেটেড পরস্পরের সাথে সেই জিনিসটা দেওয়া আছে। ওই ব্যাপারটা কাজে লাগাই তাহলে আমরা এইবার বের করে ফেলবো। আগাই তাহলে, খেয়াল করো এই যে এখানে যে সম্পর্কটা আছে √2p = √2q = r, এটাকে আমরা একটু অ্যানালাইজ করি, ভেঙে ভেঙে অ্যানালাইজ করব। ভেঙে ভেঙে যদি অ্যানালাইজ করি তাহলে কিভাবে অ্যানালাইজ করতে পারি বলো তো। এইখানে মূলত তিনটা পক্ষ আছে, তিনটা পক্ষের কেসে আমরা কোন কোন পক্ষ নিতে পারি যদি আলাদা আলাদা করে নিতে চাই, প্রথম দুই পক্ষ নিতে পারি, আবার কেউ চাইলেও এই প্রথম পক্ষ তৃতীয় পক্ষ নিতে পারে, আবার দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ নেওয়া যায়। জাস্ট এইটাকে আমরা ভেঙে ভেঙে অ্যানালাইজ করব, আমরা নিজেদের মাঝে নিজেদের মাঝে যাতে রিলেশন আনতে পারি। আগাই তাহলে, এটাকে অ্যানালাইজ করতে গিয়ে আমরা কি করব, প্রথম দুই পক্ষ নিয়ে চিন্তা করি। তাহলে কি আছে, √2p = √2q, এটা আছে তাই না। এখন এইখানে তুমি দেখো তো ইজিলি বলা যাচ্ছে না, এই যে √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে p = q থাকতেছে। তার মানে আমরা দেখতেছি যে আচ্ছা আমাদের কনটেক্সটে যে PQR বলছে যে সাম্যাবস্থায় থাকবে, এই রিলেশন দিছে, এইটাকে একটু অ্যানালাইজ করলে দেখেই বলে দেওয়া যাচ্ছে যে আমাদের আসলে P আর Q বল কি হবে, পরস্পর সমান হবে। তো এক কাজ করি, আমরা P আর Q বল যে পরস্পর সমান হয়েছে ধরেই নেই এরা হচ্ছে x এর সমান, বুঝছি। তাহলে আমরা কি ধরে নিলাম, আমরা ধরেই নিলাম যে P = Q = x, P ও x এর সমান, Q ও x এর সমান। কেন, কারণ P Q নিজেরা পরস্পর সমান থাকলো। এইবার এখন জাস্ট আমাদের কাকে এক্সপ্রেস করা বাকি, জাস্ট আর জিনিসটাকে এক্সপ্রেস করা বাকি। আর কে এক্সপ্রেস করার চেষ্টা করি যে কোনো রিলেশন থেকে, হয় তুমি 2-3 নিতে পারো বা 1-3 নিতে পারো, তোমার ইচ্ছা। মনে করো আমি 2-3 নিলাম, তাহলে 2-3 যদি নেই তাহলে লিখতে পারবো না r = √2q, তাহলে r = লিখতে পারবো √2q। কিন্তু আমি তো অলরেডি q = x ধরেই নিছি, তাহলে q এর জায়গায় x বসায় দিই, তাহলে কি দাঁড়ায়, r = √2x। তাহলে এইবার একটু ভালো মতো খেয়াল করো তো, আমার যে আলোচনাধীন তিনটা বল ছিল P, Q আর তিনজনকেই আমি কিন্তু কি করে ফেলছি, এক্সপ্রেস করে ফেলছি x দিয়ে। দেখো P বলটাকে এক্সপ্রেস করছি x দিয়ে, x শুধু এটা, Q ও x কারণ P Q সমান, এবং rটা কি, r হচ্ছে √2x, √2x। এই তো, তাহলে আলটিমেটলি দেখো তো আমার গতবার যে কাজটা হয়েছিল, বলগুলোর মান দেওয়া ছিল, এখন এইবারও তো তাই হয়ে গেছে মোটামুটি বলা যায়। কারণ হচ্ছে এইখানে জাস্ট এখানে এক্স্যাক্ট মান পাইনি যে x এর মান কত এক্স্যাক্ট, এরকম কোনো কিছু পাইনি, কিন্তু x দিয়ে সবগুলো এক্সপ্রেস করে ফেলতে পারছি। এখন আমরা তুলনা করলেই কাজ হয়ে যাবে। এখন তাহলে আগাই, এখন কার কার মাঝের কোণ চাইছে দেখো, PQ এর মধ্যবর্তী কোণ এবং RP এর মধ্যবর্তী কোণ। তাহলে আমরা PQ এর মধ্যবর্তী কোণ আগে আগাই। তাহলে PQ এর মধ্যবর্তী কোণ ধরে নিলাম আলফা, ফাইন। এইবার দেখো তো তাহলে আমরা কি করতে পারি, এই P আর Q এদেরকে আমরা কার্যরত ভেক্টর হিসেবে চিন্তা করব, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর এদের লব্ধি কি আসবে, সব সময় বলা হয়েছে, বারবার করে বলা হয়েছে, তিনটা বল সাম্যাবস্থায় আছে মানেই যে কোনো দুইটা লব্ধি অন্যটা। তাহলে P Q এর লব্ধি কোনটা হবে, অন্যটা মানে আর। এই তো সিম্পল, এখন এইটাকে কাজে লাগাই কাজ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো, লব্ধি স্কোয়ার = এইটা স্কোয়ার প্লাস ওইটা স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা কজ আলফা, লিখে ফেলি। তাহলে লিখতে পারবো r² = p² প্লাস q² প্লাস 2pq কজ আলফা। এখন r² মানে কি, r মানে হচ্ছে √2x, তাহলে r² মানে হচ্ছে 2x², p মানে x, p² মানে x², q² মানেও x² প্লাস x² প্লাস 2 ইন্টু p মানে x, q মানেও x, তাহলে x ইন্টু x ইন্টু কজ আলফা থাকলো। এইবার দেখো কি থাকে, এইখানে খেয়াল করো, এইখানেও 2x², এইখানেও 2x², তাহলে আলটিমেটলি এরা পরস্পরকে নালিফাই করে দিচ্ছে। তাহলে থাকতেছে আমাদের 2 ইন্টু x কজ আলফা = 0। এখন ভালো মতো খেয়াল করো, এই যে 2 ইন্টু x ইন্টু কজ আলফা = 0, এখানকার মাঝে 2 তো 0 সমান হইতে পারে না, প্রথম কথা গেল, হয় এই x 0, হয় না হয় এই x 0, না হয় কজ আলফা 0, মানে এক কথায় হয় x 0 না হয় কজ আলফা 0। এখন খেয়াল করো তো x আসলে কি, x আসলে p বলের মান। এখন এইখানে কোন একটা আলোচনাধীন জায়গায় আমরা এই বল ত্রয় নিয়ে চিন্তা করতেছি একটা রিয়েল ডোমেইনে, এই বলটার মান আবার শূন্য হতে পারে, ওই বলটার মান যদি শূন্য হয় তাহলে তো আসলে ওটার এক্সিস্টেন্সই নাই। তো যার কারণে x যেহেতু একটা বলের মান,
তার মানে এইটার মান শূন্য হতে পারে না। একটা শূন্য মানের বল, এটা থাকাও যা না থাকাও তা, তাহলে তো ওটা উল্লেখই করতো না। দ্যাটস ওয়াই এক্স এর মান 0 হতে পারবে না। তাহলে কে 0? কজ আলফা 0। তার মানে কজ আলফা যদি 0 হয়, এই তো আবার আগের মতো কথা, অতএব আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। কিভাবে? কজ ইনভার্স 0, কজ ইনভার্স 0 ক্যালকুলেটরে করলেই আমরা আলফার ভ্যালু 90 ডিগ্রি পেয়ে যাব। এই তো, তাহলে এখান থেকে আমরা আলফার ভ্যালু পেয়ে গেলাম, অর্থাৎ পি কিউ এর মধ্যবর্তী কোণটা পেয়ে গেছি। এখন একইভাবে আর পি এর মধ্যবর্তী কোণটা বের করে ফেলবো। আর পি এর মধ্যবর্তী কোণ যদি বের করতে চাই, এটা আর, এটা পি, আর পি এর মধ্যবর্তী কোণ ধরে নিলাম বিটা, এবং এই আর পি এর তাহলে লব্ধি কি হবে? অন্যটা, অর্থাৎ কিউ হবে, সবসময় এটা চলতে থাকবে। তার মানে আমরা লিখতে পারবো কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2pr cos বিটা থাকলো। এইবার দেখো কিউ স্কোয়ার, কিউ মানে কি? কিউ মানে হচ্ছে এক্স, তার মানে কিউ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, পি স্কোয়ার, পি মানে এক্স, তার মানে পি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, প্লাস আর স্কোয়ার মানে কত? √2x এর উপরে হোল স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার, প্লাস 2 পি মানে এক্স, আর মানে √2x cos বিটা থাকলো। এইবার দেখো তো এখানে কি হয়, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এইটা যখন এখানে আসতেছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকে এইখানে 2 ইন্টু এক্স ইন্টু √2x, তার মানে 2√2x স্কোয়ার, 2√2x স্কোয়ার cos বিটা ইজ ইকুয়াল টু -2x স্কোয়ার। দেখো বুঝছো কিনা? সিম্পল, আমি জাস্ট যোগ বিয়োগ করছি। এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেছে, এটা বামে আসছে, মাইনাস হয়ে গেছে, তারপরে বাকিটা লিখছি। এখন দেখো এখন কি হয়, এই যে 2x স্কোয়ার, এইখানেও 2x স্কোয়ার আছে, এই যে 2, এই যে x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার কেটে চলে গেল। তাহলে cos বিটার মান কি থাকে? cos বিটার মান থাকে এই যে √2 পড়ে থাকলো -1/√2। অতএব cos বিটার মান থাকে -1/√2। এখানে ক্যালকুলেটরে cos ইনভার্স করবা -1/√2, তাহলে বিটার মান কত আসবে? 135 ডিগ্রি। আমি কিন্তু প্রথম দিকে অনেক ধীরে আগাচ্ছি, যাতে করে একদম বিগিনার লেভেলে যারা মানুষজন আছি তারাও যাতে সব বুঝি। যারা এগুলো খুব ঠিকঠাক বা ভালো মতো বুঝি, তারা কিন্তু এই জিনিসগুলো একটু পেসে দেখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বিটার ভ্যালু পেয়ে গেলাম 135 ডিগ্রি। তাহলে এটা ছিল 90, এটা হচ্ছে 135। এই তো, তাহলে আমাদের দুইটা কোণের মান পেয়ে গেছে। এখানে যদি এদের মধ্যবর্তী কোণ শুধু এদের দুইজনের না আছে, সবগুলা চাইতো, তাও আসলে খুব ইজিলি বের করে ফেলা যেত। দুইটা বের করছি মানে থার্ডটা তো ইজিলি বলা যাবে। 360 থেকে এদের যোগফল বিয়োগ করব, শেষ। এই তো, আই হোপ এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। এরপরে আসো, এইবার এখন একটু আমরা ভালো মতো খেয়াল করি সাম্যাবস্থার জন্য বলের মানের সীমা। এখন এই জিনিসটার কেসে একটু খেয়াল করো তো, আমরা একটু আগে দেখছি যে আচ্ছা তিনটা বল মিলে যদি সাম্যাবস্থা তৈরি করতে চায়, সবসময় কি হতে হবে? যে কোনো দুইটা লব্ধি অন্যটা সমান হতে হবে। এখন এইখানকার কেসে ব্যাপারটা কি এমন যে যে কোনো তিনটা মানের বল আসলে আমাদেরকে সাম্যাবস্থা দিতে পারে? ব্যাপারটা কি এমন? মোটেও না। কেন? দেখো, এই মনে করো আমি বললাম যে আচ্ছা একটা বল আছে 7 নিউটন, আরেকটা আছে 13 নিউটন, আরেকটা আছে 105 নিউটন। তারপরে বললাম এরা তিনজন মিলে আসলে আমাকে কি তৈরি করে দিছে? সাম্যাবস্থা তৈরি করে দিছে। এই ব্যাপারটা আসলে সত্যি না। এই ব্যাপারটা আমি যেটা দাবি করছি বা আমি যেটা বলছি যে এরা তিনজন মিলে সাম্যাবস্থা তৈরি করছে, এইটা একটা অসম্ভব কথা বা মিথ্যা কথা। কেন সেটা? আমি কোন বেসিসে এটা বললাম যে এটা মিথ্যা? এই ব্যাপারটুকুর একটু অ্যানালাইজিংটা দেখি। দেখো, খেয়াল করো, আমরা জানছি যে এখানে আসলে তিনটা বল পি, কিউ এবং আর মানের বল। আর জাস্ট আমরা মান চিন্তা করতেছি, এই কারণে ভেক্টর সাইনটা এখন দেইনি। এই পি, কিউ এবং আর, এই তিনটা মানের তিনটা বল মিলে যদি আমাদের কি তৈরি করে? সাম্যাবস্থা তৈরি করে। তাহলে আসলে কি হয়? পি কিউ এর লব্ধি আর এর সমান হতে হবে, কিউ আর এর লব্ধি পি এর সমান হতে হবে, পি আর এর লব্ধি কিউ এর সমান হতে হবে। এই জিনিসটা দেখছি। এখন তুমি একটু নিজেই চিন্তা করো তো, আসলে এই যে দুইটা বল, এদের দুজনের কেসে এদের লব্ধির মান কি দুনিয়ার যে কোনো কিছু হতে পারে? মানে কিরকম? এই 7 আর 13 এইদের দুইজনের লব্ধি 105 হইতে হবে যদি তারা কি করতে হয়, যদি তারা সাম্যাবস্থা তৈরি করতে চায়। এখন কথা হচ্ছে এই 7 আর 13 এদের লব্ধির মান কি দুনিয়ার যে কোনো কিছু হইতে পারে? উত্তর হচ্ছে না। এইখানে দুইটা সার্টেইন মানের বলের কেসে ওদের লব্ধির মান সর্বোচ্চ কত হতে পারে, সর্বনিম্ন কত হতে পারে, সেটার কিন্তু একটা সীমা আছে। সেই ব্যাপারটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে 8-এর এতে শিখে আসছি। চলো এবার ওইটা একটু রিওয়াইন্ড করে এই জিনিসটা মেক সেন্স করি। খেয়াল করো, এইখানে আমাদের কেসে আমরা এইটা নিয়ে চিন্তা না করে আমরা মান দিয়ে ডিরেক্ট চিন্তা করি। এখন মান দিয়ে চিন্তা করার কেসে এইখানে দেখো 7 আর 13 এই দুইটা দিয়ে যদি আমরা চিন্তা করি,
7 আর 13 কেসে একটা বলের মান 7 নিউটন আর একটা 13 নিউটন। আমরা জানি যে এইখানে পি আর কিউ বল যদি দুইটা কার্যরত বল হয় তাহলে ওদের লব্ধির সর্বোচ্চ মান, একদম সর্বোচ্চ মান আর ম্যাক্স, লব্ধির সর্বোচ্চ মান হয় ওদের দুইজনের মানের যোগফল। তাহলে ওদের দুইজনের মানের যোগফল তার মানে কত? পি প্লাস কিউ, তাহলে 7 13 মিলে কত? 20 নিউটন। তার মানে আমরা বলতে পারতেছি যে আচ্ছা 7 আর 13 নিউটন মিলে, এই দুই মানের যদি দুইটা বল থাকে, এরা দুইজন মিলে সর্বোচ্চ আমাকে 20 নিউটন লব্ধি দিতে পারে। বুঝছি? এর বেশি দিতে পারবে না, এটাই ওর ম্যাক্সিমাম। আর মিনিমাম কত? মিনিমামটা কি হয়? যখন পি আর কিউ মানের দুইটা বল কাজ করে, ওদের মিনিমাম লব্ধি হতে পারে পি আর কিউ এর মধ্যবর্তী ডিফারেন্সের সমান। বা এই জিনিসটাকে তুমি ম্যাথমেটিক্যালি লিখলে এরকম, আর মিনিমাম ইজ ইকুয়াল টু মড অফ পি মাইনাস কিউ। এখন মডের কেসে এখানে পি যদি বড় হয় তাও চলবে, কিউ বড় হলেও তাও চলবে, মড দিছি তো তখন আর ঝামেলা নেই। তাহলে কত আসবে? এইখানে আমাদের 7 আর 13, পি এর মান আমরা 7 চিন্তা করতেছি, কিউ এর মান 13, তাহলে 7 মাইনাস 13 মড অফ 7 মাইনাস 13 মানে আসে 6। তাহলে এদের মিনিমাম লব্ধির মান কত? মিনিমাম লব্ধির মান হচ্ছে কত? 6। তাহলে আমরা দেখলাম যে আচ্ছা তাহলে এদের কেসে আমরা এই যে আর ম্যাক্স আর আর মিনের মান দেখতেছি যে ম্যাক্সিমাম লব্ধি 20 নিউটন, মিনিমাম লব্ধি 6 নিউটন। তাহলে তোমাকে যদি আমি বলি যে তোমাকে একটা চলক দেওয়া হয়েছে, ওই চলকটার সর্বনিম্ন মান কত হতে পারে? 2, সর্বোচ্চ মান কত হতে পারে? 5। তাহলে তুমি কি লিখতে পারো না যে ওর কেসে রেঞ্জটা হচ্ছে এরকম, ওই এক্স যদি চলকটা হয়ে থাকে তাহলে তার রেঞ্জটা হচ্ছে 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 5। খুব সিম্পল কথা, যেহেতু ওর সর্বনিম্ন মান এত, সর্বোচ্চ মান এত, তাহলে এর মাঝামাঝি কোথাও থাকবে। এই ব্যাপারটাই এবার আমরা এখন লিখব। বুঝছি? এখানকার কেসে দেখো ওর লব্ধির সর্বোচ্চ মান হতে পারে 20, সর্বনিম্ন মান হতে পারে 6। তার মানে ওর রেঞ্জটা কি আসলে? ও যে লব্ধিটা দিবে সেটার রেঞ্জটা কি? সেটার রেঞ্জটা হচ্ছে ওর লব্ধিকে আমরা আর দিয়ে প্রকাশ না করি, যেহেতু এখানে অলরেডি আর দিছি, অথবা এটাকে আর সরাই, এটাকে পি পি কিউ, তো এই মনে করো এটাকে এস দিলাম, থার্ড বলটা হচ্ছে এস, তাহলে এখানে আর ইউজ করতে পারবো এইখানে। তাহলে ওর লব্ধির মানটার কেসে ওই রেঞ্জটা কি হবে? 6 থেকে শুরু করে 20 পর্যন্ত। 6 এর সমানও হতে পারবে, 20 এর সমানও হতে পারবে। এগুলো কখন হয় সেগুলো কিন্তু আমরা শিখছিলাম এই ফার্স্ট চ্যাপ্টারে। আর ম্যাক্স তখনই হয় যখন তারা পরস্পর একই ডিরেকশনে কাজ করে, ওদের মধ্যবর্তী কোণ 0 হয়, তখন আলটিমেটলি ওদের হচ্ছে লব্ধির মানটা সর্বোচ্চ হয়, 20 চলে আসে। আর যদি আর মিনিমাম চাই তখন আসলে ওদেরকে টোটালি উল্টা দিকে কাজ করাতে হবে 180 ডিগ্রি কোণে, তখন ওখান থেকে ওদের মিনিমাম লব্ধি চলে আসবে 6। তাহলে ওর লব্ধির মানটা 6 থেকে 20 এই রেঞ্জের মাঝে থাকতে পারে। এখন আমি কি বলছি তোমাকে? আমি বলছি 7 আর 13-র সাথে আমি 105 নিউটনের একটা বল রাখছি, অ্যান্ড আমি দাবি করছি যে এরা তিনজন মিলে নাকি কি করে? এরা তিনজন মিলে নাকি আমাকে সাম্যাবস্থা তৈরি করে দেয়। এখন কথা হচ্ছে এরা তিনজন মিলে সাম্যাবস্থা তৈরি করতে হলে এদের দুইজনের লব্ধি এর সমান হতে হবে। কিভাবে সম্ভব সেটা? সেটা তো সম্ভবই না। এদের দুইজনের লব্ধির তো রেঞ্জই এটা। এদের দুইজনের লব্ধি সর্বনিম্ন মান 6, সর্বোচ্চ মান 20, আর ওখানে আমি চাইতেছি এদের লব্ধি 105। এটা তো অসম্ভব। তো যার কারণে এই কেসে আসলে কি করা যাবে না? সাম্যাবস্থা তৈরি করা যাবে না। বুঝছি? তার মানে এখানে সাম্যাবস্থা তৈরি করা যাবে না। আমি যদি দাবি করি যে এখানে সাম্যাবস্থা তৈরি হয়েছে, এটা আমি ভুল দাবি করছি। আমার দাবিটা ভুল দাবি বা অসম্ভব দাবি, এটা সম্ভব না ইমপ্লিমেন্ট করা। বুঝা গেছে? তো এইখানকার কেসে ওই ব্যাপারটাই তোমাকে এখানে বলা আছে, হেডিংয়ে বলা আছে সাম্যাবস্থার জন্য বলের মানের সীমা। এইখানে আমি ইচ্ছে মতো 3টা বলের মান ইচ্ছে মতো ফ্লাকচুয়েট করালাম আর বললাম এরা তিনজন মিলে সাম্যাবস্থা তৈরি করে, ব্যাপারটা মোটেও এমন না। এখানকার কেসে অবশ্যই একটা রেঞ্জ, একটা নির্দিষ্ট সীমার মধ্যে তাদেরকে থাকতে হবে, তাহলেই তারা সাম্যাবস্থা তৈরি করতে পারবে, আদারওয়াইজ পারবে না। বুঝা গেছে? এখন এই ডিসিশনটা তুমি অন্য দিক থেকেও চাইলে দিতে পারতা। বুঝা গেছে? এই যেমন ধরো তুমি যদি বলো যে আচ্ছা ভাইয়া আপনি তো সবচেয়ে ছোট দুইটা নিয়ে দিছেন, আমি কি অন্যগুলো নিয়ে দিতে পারবো না? উত্তর হচ্ছে দিতে পারবা। এই মনে করো 105 আর 13 এটা নিয়ে দাও। তাহলে 105 আর 13-র কেসে এদের সর্বোচ্চ লব্ধি কত? 105 প্লাস 13 মানে 118, এটা হচ্ছে এদের সর্বোচ্চ লব্ধি। আর সর্বনিম্ন লব্ধি কত? সর্বনিম্ন লব্ধি হচ্ছে 105 থেকে 13 বাদ দাও, তাহলে কত? 92, তাই না? তাহলে এখান থেকে তার মানে ওর 92 থেকে ওর লব্ধিটা কত হবে? ওর লব্ধিটা হবে 92 থেকে শুরু করে 118-র মধ্যে, কিন্তু ওদের লব্ধি রাখবে 7। অসম্ভব, এই রেঞ্জের বাইরে। তার মানেও আসলে এখানে কি করা সম্ভব না? সাম্যাবস্থা স্টাবলিশ করা সম্ভব না। এই হচ্ছে ব্যাপার। এখন আমার রেকমেন্ডেশন থাকবে যখনই তোমাকে
তিনটা বল মিলে সাম্যাবস্থা তৈরি করা পসিবল কিনা এই ধরনের কথাবার্তা বলতেছে। তুমি এখানে যে কোনো দুইটা নিয়ে এভাবে চেক করতে পারো, যেমন তুমি 105 আর 7 নিয়েও চেক করতে পারতা, সেখানেও একই জিনিস পাইতা তুমি। কিন্তু স্টিল আমার রেকমেন্ডেশন থাকবে সিম্পলি তুমি সবচেয়ে ছোট দুইটা নিয়ে চেক করবা, বুঝছো? সবচেয়ে ছোট দুইটা নিয়ে চেক করবা। এই মনে করো তোমাকে আমি সিম্পলি মান দিয়ে দিলাম যে আচ্ছা একটা 3, আরেকটা 5, আরেকটা 8, আরেকবার দিলাম 3, 5, 11 এরকম দিলাম, তাই তো? এখন তুমি কি করবা, তুমি সিম্পলি দেখবা যে আচ্ছা সবচেয়ে ছোট দুইটা নিবা, তাহলে 3, 5 এই দুইটা নিলা, এই দুইটার যোগফল, বিয়োগফল বের করার দরকার নেই যেহেতু তুমি সবচেয়ে ছোট দুইটাই নিছো। এই দুইটার যোগফল কত? এই দুইটার যোগফল হচ্ছে 8, তাই তো? তাহলে এই দুইটার কেসে আলটিমেটলি আমাদের এইটা ওর সমান কিনা বা ওর কেসে এদের যোগফলটা ওর থেকে বড় কিনা, বুঝছো? এখানে 3, 3, ওই যে ত্রিভুজের কেসে তো সমানটা নেওয়া যায় না। ত্রিভুজের কেসে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কি হয়, একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলো, এখন থার্ড বাহু বললো এত, ত্রিভুজটা গঠন করা সম্ভব কিনা, আমি কি করতাম, ত্রিভুজের ছোট দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল থার্ড বাহুর থেকে অবশ্যই বড় হইতে হতো। এখানে আসলে সমান হলেও চলবে, বড় হলেও চলবে, এইভাবে করে ডিসিশন দিতে পারো। যদি তোমার এটা এভাবে করে ডিসিশন দিতে চাও দিতে পারো। যেমন এইখানে দেখো, এইখানে 3, 5, 8 হয়, এর সমান হয়েছে, এখানে সাম্যাবস্থা স্টাবলিশ করা পসিবল। এইখানে 3, 5 হবে 8, কিন্তু এইখানে লাগবে আমাদের কত লব্ধি, 11, এটা সম্ভব না, অসম্ভব, বুঝছি? এখানে যদি 11 না থেকে 6 থাকতো তাহলে আবার সম্ভব হতো, কারণ 3, 5, 8, 8 হচ্ছে 6 থেকে বড়, তখন সম্ভব। এইভাবে করে ডিসিশন দিতে পারো। হয় তুমি এইভাবে এইটা ফলো করবা, অথবা যে কোনো দুইটা নিয়ে ওই অনুযায়ী কাজ করলে তখনও কিন্তু তুমি ডিসিশনটা বলতে পারবা। আই হোপ ব্যাপারটা বুঝছো। এখান থেকে যা মিন করছিলাম সেটা ক্লিয়ার হয়েছে। আগাও এখন। এখন এই জিনিসগুলো তুমি সলভ করতে পারো কিনা একটু আমাকে দেখে বলো। এখানে বলছে যদি পি কিউ আর এই বলত্রয়ের অনুপাত নিম্নরূপ হয় তবে কোন কোন ক্ষেত্রে তাদেরকে সাম্যাবস্থায় রাখা সম্ভব হবে, সেই ব্যাপারটুকু জানতে চাইছে। তাহলে ওদের বলের এক্স্যাক্ট মান দিয়ে দেয়নি, কি দিছে, রেশিও বা অনুপাত দিছে, সমস্যা নাই, অনুপাত দেখ, ওইখান থেকেও আমরা ডিসিশন দিতে পারবো। খেয়াল করো, এখানে প্রথমে বলছে 5, 6, 12, 3, 4, 7 আর 7, 9, 13। এখানে আসলে দেখেই কিন্তু বলতে পারার কথা, বলতে পারা উচিত তোমাদের। এখন তাও স্টিল আমি একটু জাস্ট করে দেখাই। এখানে প্রথম কেসে বলছে ওদের অনুপাত 5, 6, 12, 5, 6, 12 কেসে, তার মানে যেহেতু ওদের অনুপাত 5, 6, 12, তাহলে ধরে নিলাম বলগুলো হচ্ছে 5x, 6x and 12x। এই ব্যাপারটা তো বুঝি, অনুপাত থাকলে এভাবে করে জিনিসগুলোকে ধরা যায়। এরপরে এখন কথা হচ্ছে আমরা দেখব যে আলটিমেটলি ওদের কেসে যে কোনো দুইটার লব্ধির রেঞ্জটার মধ্যে অন্যটা পড়ে কিনা। এখন আমি তো তোমাকে খুব সহজে বলছিলাম ছোট দুইটা দেখবা, এই 5 আর 6, 5, 6 যোগফল কত, 11। এখন 11, তার মানে এদের দুইজনের সর্বোচ্চ লব্ধি হইতে পারে 11, আর এখানে আছে 12, সর্বোচ্চ থেকে বেশি অসম্ভব এইটা, তার মানে লব্ধি এটা সাম্যাবস্থা তৈরি করা সম্ভব না। দ্বিতীয়টাতে আসো, 3, 4, 7, 3, 4, 7, তার মানে 3x, 4x, 7x। কেন এগুলো 7x, 4x, 3x এভাবে নিচ্ছি, ওর অনুপাত এক্স্যাক্ট মান তো দেয়নি, এই কারণে এখানে আমরা ধরে নিলাম যে ওদের মাঝে একটা কমন গুণিতক x আছে। তারপরে এখন দেখো ছোট দুইটার যোগফল নাও, 3, 4, 7 হয়, আর এইখানে তার মানে 7 কি হচ্ছে, এদের দুইজনের ম্যাক্সিমাম লব্ধি 7x হতে পারে, আর এখানে 7xই লাগবে, তার মানে এটা মিলতে পারে, হয়ে যাবে। 3 নম্বরে আসো, 3 নম্বর কেসে 7, 9, তাহলে 7x, 9x, 13x, এটাও তো একইভাবে পারবা। 9, 7, 16, 16x, আর এখানে 13x, 16x এদের ম্যাক্সিমাম লব্ধি, আর এখানে দেওয়া আছে লাগবে আমাদের 13, অবশ্যই ইমপ্লিমেন্ট করা যাবে। এই তো এইভাবে করে জিনিসগুলো ডিসিশন কিন্তু দেওয়া যাবে। এখন এই যে এইভাবে একবারে ডিসিশন দিচ্ছি বলতে কি, আমি ছোট দুইটা নিচ্ছি তো এই কারণে আমার মিনিমাম রেঞ্জটা চেক করতে হচ্ছে না, আমার জাস্ট ম্যাক্সিমাম রেঞ্জটা চেক করলেই কাজ শেষ। এখন তুমি যদি এইভাবে চেক করতে না চাও, নিজের মতো কমফোর্টেবলি তুমি হচ্ছে ওই ইয়াটা দিয়ে চেক করো, কি বলে নাম তোমার, এই যে এইগুলার যে কোনো দুইটা নিবা, তারপরে ওর লব্ধির টোটাল রেঞ্জটা বের করবা, টোটাল রেঞ্জটার মধ্যে দেখবা অন্যটা পড়ে কিনা, বুঝছো? এইভাবে করে চেক করতে পারো। এখন কথা হচ্ছে আমার এটা করতে গেলা আবার তুমি সবচেয়ে ছোট দুইটা নিলা না, শুধু আপার লিমিট চেক করতে, তখন কিন্তু ভুল হবে। দেখো আমি এখানে জাস্ট আপার লিমিটটা চেক করতে পারতেছি কেন জানো, কারণ আমি সবচেয়ে ছোট দুইটা নিচ্ছি বলে। কারণ তুমি সবচেয়ে ছোট দুইটা নাও নেই, খেয়াল করো নাই, তারপরে তখন তোমারটা মিস হয়ে গেছে, তাহলে কিন্তু ঝামেলা। তুমি আমার এটা কাজ করতে পারবা যদি তুমি সবসময় সবচেয়ে ছোট দুইটা বল নিয়ে কাজ করো। আই হোপ এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। আগাই এখন কথা হচ্ছে, এখন যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে বলের ত্রিভুজ সূত্র। বলের ত্রিভুজ সূত্র কি বলে, এইখানকার বর্ণনা হচ্ছে যদি এক বিন্দুতে ক্রিয়ারত তিনটা বলের মান এবং দিক, ওদের অবস্থান না, ওদের কিন্তু অবস্থানটা না,
এটা কেন ব্র্যাকেটে বলছে এটা কারণটা পরে এক্সপ্লেইন করতেছি। কোন ত্রিভুজের 3টা বাহু দ্বারা একই ক্রমে সূচিত করা যায় তবে তারা সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, এখানকার বর্ণনা দিয়ে কি মিন করছে এগুলোর এক্সপ্লেনেশন এগুলোতে যাওয়ার আগে আমরা ছোটবেলায় স্কুলে থাকাকালীন একটা সিম্পল জিনিস শিখে আসছিলাম ভেক্টরের যোগের কেসে, সেই ব্যাপারটা একটু রিকল করি। শুরু করি। হ্যাঁ, ভেক্টরের যোগের কেসে আমরা শিখছিলাম যে এইখানে এটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের মধ্যে আমাদের কেসে মনে করো বললো যে এই একটা ভেক্টর গেছে আর এই একটা ভেক্টর গেছে, তো আমাদের বিএ ভেক্টর প্লাস এসি ভেক্টর এই দুজনের যোগফল কে হইতো? যোগফল হইতো বিসি ভেক্টর। অর্থাৎ কি, আমাদের ভেক্টর যোগের একদম সিম্পল ত্রিভুজ সূত্রে আমরা পড়ছিলাম যে এখানকার কেসে যদি কি হয়, যদি আমাদের এইখানে দুইটা ভেক্টর যোগ করার কেসে এইটা ওর ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট, আবার ফাইনাল থেকে আরেকজনের ইনিশিয়াল প্লেস করি, তাহলে ওই ইনিশিয়াল থেকে ফাইনাল আসে, তাহলে প্রথমটার ইনিশিয়াল টু সবার শেষের ফাইনাল। কথা মনে বুঝো নাই? ত্রিভুজ সূত্র এটা তো বুঝছো, মানে ভেক্টরের ত্রিভুজ সূত্র এইটুকু তো মনে আছে তাই না, যেখানে ভেক্টরের কেসে আমাদের ত্রিভুজের কেসে এই ব্যাপারটা বলা যায় যে বিএ প্লাস এসি ইকুয়াল টু হয় কত? বিসি। এই কারণে এইখানকার অনুসিদ্ধান্ত হিসেবে আমরা দেখছিলাম যে আমরা যদি যে কোনো একটা ত্রিভুজের কেসে, আমাদের যে কোনো একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজের কেসে এইখানে আমরা কি করি, একই ক্রমে পুরোটা ভেক্টরে যোগ করি, তাহলে আসলে লব্ধি পাবো 0। কিভাবে দেখো, এই যে এবি প্লাস বিসি প্লাস সিএ একই ক্রমে করছি, কিন্তু আমরা দেখো সাইক্লিক অর্ডারটা মেনটেন করছি। অথবা তুমি অন্য ক্রমে করতে পারতা, এই মনে করো আমরা এবিসি ভেক্টরে যদি এইভাবে না করে আমরা উল্টো দিকে করি, এরকম এরকম এরকম, তাহলে কি হচ্ছে, আমরা এবার এইরকম একটা সাইকেল মেনটেন করতেছি তাই না। এইখানে যে ধরনের সাইকেলে মেনটেন করি, আমরা পুরো সাইকেলটা যদি মেনটেন করি, অর্থাৎ আমরা যদি একই ক্রমে পুরোটা সূচিত করতে পারি, তখন আসলে এই ত্রিভুজের বাহুগুলো বরাবর সূচিত যে ভেক্টরগুলো, এদের যোগফল বা এদের লব্ধি কত হয়? 0 হয়। কেন হয় সেটা? ওই যে এই প্রথমে যে রুলটা বলে নিছিলাম ওই কারণে 0 হয়। একটু মনে করাই দিই যদি কারো মনে না থাকে। কি কারণে 0 হয়? কারণ হচ্ছে যে এসি প্লাস সিবি এইটার মান কি হয় একটু আগে দেখো তো। এসি আমরা যদি এই যে এসি প্লাস সিবি আগাই, তার মানে সেম ক্রমে অনুযায়ী এখান থেকে আগাইছি, তাহলে এদের লব্ধি হবে কত? এবি। কিন্তু এর সাথে অ্যাড করতেছি কত? বিএ। তাহলে এবির সাথে বিএ অ্যাড করা মানে হচ্ছে কি, বিএ মানেই মাইনাস এবি, এই জন্য আলটিমেটলি লব্ধি 0 হয়। আপাতত এইটা আসলে একদম কোর বেসিক জিনিস জেনে থাকারই কথা, স্টিল আমি মনে করে দিছি। এই জিনিসটা যদি কারো মনে হয় একটু ঝামেলা লাগছে, একটু নিজেকে কষ্ট করে রিকল করে দেখে নিতে হবে। একদম 9-10 পড়া কিন্তু এটা। আমি এইখানে আসলে এই ত্রিভুজ সূত্রের এই প্রপার্টিটা বলার কথা না, কিন্তু আমি মেক সেন্স করার জন্য বলতেছি। খেয়াল করো, তার মানে কি হচ্ছে, তার মানে আমরা দেখতেছি যে আচ্ছা আমরা ভেক্টর যোগের কেসে পড়ছিলাম 9-10 যে একটা ত্রিভুজের বাহুগুলো বরাবরে একই ক্রমে যদি আমরা পুরো সাইকেলটা কমপ্লিট করি, তখন আসলে আমরা কি পাই, ওদের ওই ভেক্টরগুলোর তিনটার যোগফল 0 পাই, বা ওদের লব্ধি 0 পাই, তাই না। ভেক্টর যোগফল মানেই তো ভেক্টরের লব্ধি। এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে এ বি ভেক্টরের লব্ধি, এ আর বি ভেক্টরের লব্ধি। তো এইখানে তার মানে এই যে এখানে আমরা পাচ্ছি যে আচ্ছা তার মানে ত্রিভুজ বরাবর সূচিত করতে পারলে ওদের লব্ধি 0 বা ওদের ভেক্টরগুলোর যোগফল 0। আবার এইখানে তো সাম্যাবস্থা নিয়ে কথা হচ্ছে, সাম্যাবস্থায়ও তো লব্ধি 0ই হতে হয়, ভেক্টরগুলোর যোগফল 0ই হতে হয়। তার মানে এই দুইটার কোথাও না কোথাও একটা কোরিলেশন আছে। দেখো বুঝো কিনা, ইনটুইশনটা ভালো মতো খেয়াল করো। আমরা 9-10 পড়ে আসছি যে আচ্ছা এইখানে কোনো একটা ত্রিভুজের কেসে ওই ত্রিভুজটার বাহুগুলো বরাবরে একই ক্রমে একই সাইকেল ওয়াইজ যদি আগাই, অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ যে কোনো সাইকেল বরাবর যে কোনো দিক বরাবর আমরা যদি আগাই, তাহলে আসলে ওই বাহুগুলোকে একই ক্রমে যদি সূচিত করতে পারি, তাহলে ওদের দ্বারা সূচিত ভেক্টরের কি হয়, যোগফল 0 হয়। মানে এই যে এই যেমন এইখানে যেমন সূচিত করছি বিএ প্লাস এসি প্লাস সিবি এদের যোগফল 0, এখানে যেমন এবি বিসি সিএ এদের যোগফল 0। এদের এই যে তিনটা ভেক্টরের যোগফল 0, অর্থাৎ এই তিনটা ভেক্টরের লব্ধি 0, এইটা একটা কেস থাকলো, মাথায় রাখলাম। আবার আমরা একটু আগেই আজকের লেকচারে শিখছি যে সাম্যাবস্থা মানেই কয়েকটা ভেক্টরের, এখানে যেমন তিনটা ভেক্টর নিয়ে আলোচনা করতেছি, তিনটা ভেক্টরের সাম্যাবস্থা মানেই তিনটা ভেক্টরের লব্ধি 0। তার মানে এখানেও লব্ধি 0 পাচ্ছি, ওখানেও আবার লব্ধি 0 পাচ্ছিলাম। তার মানে এই যে এখানে সব জায়গায় এখানেও তিনটা ভেক্টর ওখানেও তিনটা ভেক্টর নিয়ে আলোচনা করা হচ্ছে, তার মানে সামহাউ হয়তোবা এই তিনটা ভেক্টরকে ওই তিনটা ভেক্টর দিয়ে সামহাউ কোনো না কোনোভাবে এক্সপ্রেস করা যেতে পারে। এই যে ইনটুইটিভ আইডিয়াটা, এইটাই আসলে ত্রিভুজ সূত্রের পেছনে কাজ করে। এখন আমরা সূত্রের বর্ণনাটা দেখে ওটার এক্সপ্লেনেশন দেখব। আশা করা যায় আমি যা বলছি এটা রিলেট করতে পারবা। শুরু করি। এখানে বলছে কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত তিনটা বলের মান এবং দিক,
অবস্থান না, কোন ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে যদি সূচিত করা যায়। আচ্ছা, প্রথমে আমরা এই পর্যন্ত এইটুকু আলোচনা করি। ব্যাপারটা বলছে যে আচ্ছা দেখো, এইখানে কোনো একটা জায়গায় মনে করো এই রকম হচ্ছে তিনটা বল এভাবে কাজ করতেছে, যে এইখানে এইরকম ভাবে কাজ করতেছে তিনটা বল কাজ করতেছে। এখন এই তিনটা বল যে এখানে কাজ করতেছে, এদের বলের মান মানেই তো কি, বল বা ভেক্টরের মান মানে হচ্ছে ওর লেন্থটাই কিন্তু মানকে ডিনোট করে দেয়। এর লেন্থ যদি আমরা মেপে দেখি যে 2 সেন্টিমিটার, আর এর লেন্থ যদি 4 সেন্টিমিটার হয়, আমরা তো এখানে মানে মেপে আঁকতেছি না, জাস্ট প্রকাশ করানোর জন্য আঁকতেছি, তাহলে আসলে কি হওয়ার কথা, এর থেকে ওর লেন্থ ডাবল, মানেই আসলে এর মানের থেকে ওর মান ডাবল হওয়ার কথা। ভেক্টরের কেসে ওর লেন্থটাই ওর মান ডিনোট করে। আচ্ছা, তাহলে এখানকার কেসে আমরা দেখতেছি বলে দিছে যে তিনটা বলের মান এবং দিক কোন ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে যদি সূচিত করা যায়। কিরকম সেটা মানে হলো যে আমরা ভেক্টরের কেসে এই ব্যাপারটুকু জানি যে ভেক্টরকে আসলে স্পেসের মধ্যে প্যারালালি শিফট করা যায়। তাহলে এই যে এখানে তিনটা ভেক্টরের ইন্টারাকশন দেখতেছি আমরা, এইটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা একটু কষ্ট করে প্যারালালি শিফট করি, প্যারালালি মনে করো শিফট করতেছি, এইটাকে একটু প্যারালাল শিফট করতেছি, কপি করে নিয়ে এখানে রাখলাম। তারপরে এইটাকে এখানে প্যারালাল শিফট করতেছি, কপি করে নিয়ে এখানে রাখলাম। তারপরে এটাকে প্যারালাল শিফট করতেছি, ধরে নাও কপি করে নিয়ে এখানে রাখলাম। এই তিনটা মিলে, এইখানে আমার আঁকাটা তো অনস্কেল হয়নি, এই তিনটা মিলে যদি একটা ত্রিভুজ গঠন করে, ধরে নাও এটাকে আমরা একটু বড় বানালাম, একটু বড় ছিল, এটা ধরে নিলাম এটা একটু বড় ছিল, এইখানে এটা বড় ছিল। এইখানে যদি এদেরকে দিয়ে একই ক্রমে সূচিত মানে ব্যাপারটা বুঝো কিন্তু, এই যে তীর চিহ্নের যে ব্যাপারটা, তীর চিহ্ন একটা সাইকেল মেনটেন করতে হবে টোটাল, যেমন এরকম তীর চিহ্ন হলে হবে না। এখানে দেখো তীর চিহ্নগুলো একটা সাইকেল মেনটেন করেনি, এটা এদিকে গেছে, এটার এই পাশে আসার কথা, কিন্তু এটা উল্টো দিকে গেছে, সেটা প্রপার সাইকেল মেনটেন করেনি, একই ক্রম সূচিত করেনি। এইখানে দেখো, এখানে কিন্তু একই ক্রম সূচিত করছে, এই যে পুরোটা। তার মানে কি দেখলাম আমরা, এইখানে দেখলাম যে আচ্ছা কোনো একটা সার্টিন পজিশনে এইখানে তিনটা যে ইন্টারঅ্যাক্টিং ভেক্টর আছে, ওদেরকে আমরা যদি স্পেসে একটু মুভ করি, প্যারালালি তো মুভ করতে পারি ভেক্টরকে, তাহলে আসলে তখন দেখতেছি যে আচ্ছা ওরা আসলে কি করে, ওদেরকে দিয়ে সামহাউ একটা কি তৈরি করা যায়, ওদেরকে দিয়ে সামহাউ একটা ট্রায়াঙ্গেল তৈরি করা যাচ্ছে, যেই ট্রায়াঙ্গেলের ডিরেকশনগুলো একই ক্রমে সূচিত। এইরকম কেস যদি বানানো যায়, যেই জায়গাগুলোতে বানানো যাবে সেই জায়গায় সব জায়গায় সাম্যাবস্থা 0 হবে। বুঝছো কথা? তার মানে কথা বোঝা গেছে যে এখানে তাহলে ত্রিভুজ সূত্র কি দাবি করছে, যে কোনো একটা জায়গায় তিনটা ভেক্টর আছে ইন্টারঅ্যাক্টিং, ওদেরকে প্যারালালি শিফট করে সামহাউ যদি কি করা যায়, একই ক্রমে সূচিত, ডিরেকশনগুলো একই ক্রমে সূচিত এরকম একটা ট্রায়াঙ্গেল বানায় ফেলা যায়। এবং কোনটা কোন কোন বিবেচনায়, মানে এবং দিকে, মান দিক দুইটাই কিন্তু ওই দুই বিবেচনায় যদি বানানো যায়, তাহলে আসলে তখন আসলে কি করা যাবে, তখন আসলে ওদেরকে বলা যাবে যে অবশ্যই তারা সাম্যাবস্থায় থাকবে। এটা কোন বেসিসে বলা যায়, কারণ কথা হচ্ছে ওরা যেহেতু প্যারালালি শিফট করে এই ট্রায়াঙ্গেল দিচ্ছে, আমরা তো 9-10 জ্ঞান থেকেই জানি যে এই ট্রায়াঙ্গেলের ইয়াগুলা তোমার হচ্ছে ভেক্টরগুলোর যোগফল 0, তাহলে ওগুলো তো এইগুলা, ওদেরকে জাস্ট প্যারালালি শিফট করছি, আমি তো কোনো কিছু চেঞ্জ করে নেই, লেন্থও চেঞ্জ করে নেই, ডিরেকশনও চেঞ্জ করে নেই। দেখো এই যে এই জন্য এই কথাটা লেখা আছে, মান মানে লেন্থ, ডিরেকশন দিক, এই দুটো তো চেঞ্জ করি নেই, দ্যাটস ওয়াই ভেক্টরগুলো তো অক্ষুণ্ণ আছে, এইখানে যা ভেক্টর ওখানেও তাই ভেক্টরই আছে। এটা যদি এ ভেক্টর হয় এইটাও এ ভেক্টর, এটা যদি বি হয় ওখানে বি ভেক্টর, এটা যদি সি হয় ওখানেও সি ভেক্টর, কারণ ওর মান লেন্থ কোনোটাই মান ডিরেকশন কোনোটাই চেঞ্জ করিনি, দ্যাটস ওয়াই ওই ভেক্টরগুলোই আছে। সো আমরা তো জানি যে ট্রায়াঙ্গেল এইভাবে প্রকাশ করা গেলে এদের যোগফল 0, এদের যোগফল 0 মানে এরাই তো এখানে আছে, তাহলে এদেরও যোগফল 0, এদের যোগফল 0 মানে এদের লব্ধি 0, লব্ধি 0 মানে সাম্যাবস্থায় আছে। এই হচ্ছে এখানকার ঘটনা, বুঝা গেছে? তাহলে ত্রিভুজ সূত্রের ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এখানে মেইন থিমটা হচ্ছে যদি ওদেরকে মান দিক অক্ষুণ্ণ রেখে ত্রিভুজ বানানো যায় তাহলে সাম্যাবস্থা 0। একটু পর কি পাবো জানো, একটু পর উল্টা জিনিস পাবো, যদি সাম্যাবস্থা রাখা যায় তাহলে ওদেরকে মান এবং দিকে ট্রায়াঙ্গেল বানানো যাবে। এখানে বলছে ট্রায়াঙ্গেল বানানো গেলে সাম্যাবস্থা থাকবে, একটু পর বলবে সাম্যাবস্থায় থাকলে ট্রায়াঙ্গেল বানানো যাবে। এই হচ্ছে কথা। আগাই তাহলে। এইবার বলের বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র আর কিছু না, ওই জাস্ট ত্রিভুজ সূত্রেরই একটা বিশেষ ফর্ম বা একটা অনুসিদ্ধান্তের মতো। এইখানে মেইন থিমটা কি, মেইন থিমটা হচ্ছে অনেকটা এরকম যে এই মনে করো এইখানে একটা বহুভুজ আছে, এই যে এরকম একটা র্যান্ডম বহুভুজ আঁকলাম। এখন এই বহুভুজটার কেসে এটার বাহু কয়টা, 1 2 3 4 5টা। এই যে পঞ্চভুজটার কেসে এইখানে আমরা খেয়াল করছি যে আচ্ছা এইটা একই ক্রমে সূচিত, দেখো এই যে এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে আসছে, এইখানে আলটিমেটলি ওর যে বাহু বরাবর যে
প্রকাশিত ভেক্টরগুলো ওগুলো একই ক্রমে সূচিত, একদম টোটালটা ঘুরে আসছে। এখানেও লব্ধি কি হবে? এখানেও লব্ধি শূন্য, ওই 9-10 জ্ঞান। তাহলে এইখানেও যেহেতু এই ভেক্টরগুলো সবগুলো লব্ধি শূন্য, এই ব্যাপারটাকেই কাজে লাগানো হয়েছে ওই আগের মতোই, ত্রিভুজের মতো করি। একটু স্টেটমেন্টটা পড়ি। এখানে বলছে যদি এক বিন্দুতে ক্রিয়ারত n সংখ্যক বলের, এইবার গতবার 3 সংখ্যক ছিল কারণ ত্রিভুজ বানাচ্ছিলাম, এইবার n সংখ্যক বলের মান এবং দিক, আবারও একই কথা, মান এবং দিক অবস্থান নয়, কোনো n বাহু বিশিষ্ট বহুভুজের বাহুগুলো দ্বারা একই ক্রমে সূচিত করা যায়। এই যে একই ক্রমে, একই ক্রমের ব্যাপারটা ক্লিয়ার করে দিছি, সূচিত করা যায় তবে তারা সাম্যাবস্থায় থাকবে। একই কথা, হুবহু সেম কথা বলছে, জাস্ট এখানে 3টার কথা বলছে, এখানে জাস্ট n সংখ্যকের কথা বলছে, কোনো চেঞ্জ নাই বাকিটা। বুঝছি? এখন তাহলে এখানে ঘটনাটা কিরকম ঘটবে? এখানে ঘটনাটা অনেকটা এরকম, আমি প্রপারলি তো একদম অন স্কেল আঁকা সম্ভব না, আমি আইডিয়াটা ক্লিয়ার করার ট্রাই করি। এই মনে করো এখানে n সংখ্যক বল আছে, n সংখ্যক বল এখানে আছে সামহাউ। এখন এই n সংখ্যক বলের কেসে এইগুলোকে প্যারালালি আমরা আগের মতো শিফট করে, আমরা আবার আগের মতো প্যারালালি তো শিফট করতে পারবো, প্যারালালি শিফট করে একটা বহুভুজ আমরা বানাতে পারছি, এই হচ্ছে কথা। বুঝছো? এগুলোকে প্যারালালি শিফট করে, আচ্ছা আমি প্যারালালি শিফট করে আর না দেখাচ্ছি, মনে করো এটাকে প্যারালালি শিফট করে এইটা বানানো গেছে। তার মানে কি বলা যাবে? অবশ্যই যেহেতু ওইটা বানানো গেছে, এইগুলোই তো ওগুলা। ওখানে তো আমরা জানি ভেক্টরের হচ্ছে তোমার লব্ধি শূন্য, যোগফল শূন্য। তাহলে ওখানে ভেক্টরের লব্ধি বা যোগফল শূন্য, তার মানে এখানেও লব্ধি বা যোগফল শূন্য, তার মানে সাম্য অবস্থায় থাকবে। একদম আগের লজিক, বুঝা গেছে? তাহলে এখানেও আমরা বহুভুজ সূত্র বলো, এটা যেমন বহুভুজ সূত্র বা ত্রিভুজ সূত্র বলো, এগুলো আসলে কি বলে? ত্রিভুজ বানানো গেলে সাম্য অবস্থায় থাকবে, বহুভুজ বানানো গেলে সাম্য অবস্থায় থাকবে। বুঝা গেছে? এইবার একটু পরে এর বিপরীত জিনিসপত্র আসবে। এই যে যার কথা বলছিলাম চলে আসছে এইখানে, বলের ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র। এখন এইবার বিপরীত সূত্রে কি বলবে? ওই যে আগের কথা আমি কি বলছিলাম একটু আগের ত্রিভুজ সূত্রে ছিল ত্রিভুজ বানানো গেলে সাম্য অবস্থায় থাকবে। এইবার কি বলবে? সাম্য অবস্থায় থাকলে ত্রিভুজ বানানো যাবে, আর কিচ্ছু না। দেখো তুমি এখানে বলছে এক বিন্দুতে কার্যরত 3টা বল সাম্যাবস্থা সৃষ্টি করলে তাদেরকে কোন ত্রিভুজের 3টা বাহু দ্বারা মানে এবং দিকে একই ক্রমে সূচিত করা যায়। এই যে, বুঝছো? তার মানে জাস্ট আগেরটার উল্টা স্টেটমেন্টটা, উল্টো দিক থেকে এবার কথাটা বলছে। এইখানে আর এক্সপ্লেনেশনের কিছু নেই, জাস্ট সিম্পলি কি হয়ে গেছে, এই ডিরেকশনটা সোয়াপ হয়ে গেছে। আগে বলছিল এইটা হইলে সাম্যাবস্থা হবে, এইবার বলছে সাম্যাবস্থা হইলে ওইটা হবে। এই তো। এরপরে আসো বলের ত্রিভুজ সূত্রের অনুসিদ্ধান্ত। আচ্ছা, এই অনুসিদ্ধান্তটা আমরা একটু জেনে রাখি। অনুসিদ্ধান্তের কেসে ওরা কি বলছে দেখো, এখানে বলছে যে সাম্যাবস্থা সৃষ্টিকারী সমবিন্দু বল 3টি। আচ্ছা, সমবিন্দু বল এইটা নিয়ে কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে আলোচনা ছিল, একটু রিকল করাই দিই। আমি চাচ্ছি যতগুলা পারা যায় বেসিক জিনিস, যত সূক্ষ্ম বেসিক পারা যায় এই চ্যাপ্টারের উসিলায় আমি থিওরি, যেহেতু আমি এই চ্যাপ্টার মানে এটা তো থিওরি ক্লাসের মানে থিওরির ক্লাসই না, এটা তো রিভিশন ক্লাস, রাইট? কিন্তু স্টিল আমি চাচ্ছি এই রিভিশন ক্লাসের উসিলায় হলেও আমি থিওরির যে পয়েন্টগুলো যেগুলো তোমার বেসিকটা স্ট্রং করে দিবে সেই ব্যাপারগুলো যতটা পারা যায় ডেপথে গিয়ে ডিটেইলে বলার। সমবিন্দু বল মানে হচ্ছে যেই 3টা বল আসলে একটা সার্টেন পয়েন্টে কাজ করতেছে। বুঝছি? এইখানে এই পয়েন্টে বা এই অবজেক্টের উপরে একটা বল কাজ করতেছে, এই অবজেক্টের উপরে আর একটা বল কাজ করতেছে, এরা দুইজন আসলে কি সমবিন্দু বল না, কারণ ওরা সেম পয়েন্টের উপরে কাজ করতেছে না। এন্ড সমবিন্দু বল হওয়ার তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে আমরা যে লব্ধি বের করি না, লব্ধি সবসময় সমবিন্দু বলের জন্যই বের করা যায়। বুঝছি? আমরা এই যে একটা সার্টেন পয়েন্ট বা সার্টেন একটা কণার কথা চিন্তা করতেছি, এইখানকার কেসে ওর উপরে একটা বল কাজই করতেছে না, তাহলে তো লব্ধির প্রশ্নই আসে না। লব্ধির প্রশ্নটা তখনই আসবে যদি তারা কি হয়, সমবিন্দু বল হলেই লব্ধি নির্ণয় করা যায়। বুঝা গেছে? আলটিমেটলি অযথা আমরা এইটা অন্য একটা পয়েন্টের উপর কাজ করতেছে বা অন্য একটা অবজেক্টের উপরে, এইটা অন্য অবজেক্টের উপরে, এদের দুইজনের লব্ধি চাচ্ছি, তাহলে তো হলো না। অ্যান্ড এই জায়গাটা থেকেই কিন্তু খুব ফেমাস একটা প্যারাডক্স আছে। কোনটা? প্যারাডক্স ঠিক না, ফেমাস একটা কোয়েশ্চেনের আনসার আছে। আমরা অনেক সময় এই জিনিসটা ভাবি না যে নিউটনের থার্ড লতে আমরা কি ভাবি যে আলটিমেটলি নিউটনের থার্ড লতে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে আলটিমেটলি ক্রিয়া আর প্রতিক্রিয়া একে অপরকে ক্যান্সেল আউট করে জিরো কেন করে দেয় না? কারণ এইখানে আসলে তারা সমবিন্দু বল না। কেন? কারণ এই যে ক্রিয়া বলটা কার উপর প্রযুক্ত? এই ভূমির উপর প্রযুক্ত। কাকে দ্বারা? বস্তুটা দ্বারা। আর প্রতিক্রিয়া বলটা কার উপর প্রযুক্ত? প্রতিক্রিয়া বলটা প্রযুক্ত এই বস্তুর উপর। কাকে দ্বারা? ভূমি দ্বারা। তার মানে বুঝো কার উপর প্রযুক্ত হচ্ছে ওইটাকে যদি আমরা ওই সমবিন্দুর আচ্ছা আমরা ইকুইভ্যালেন্ট চিন্তা করি, তাহলে প্রথম কথা ক্রিয়া বলটা কার উপর প্রযুক্ত? ভূমির উপরে, মেঝেটার উপরে। তাহলে এখানে মেঝের উপরে ও হচ্ছে ওর উপরে কাজ করছে, তাই না?
তাহলে ওর উপরে কাজ করছে। এখন যদি আরেকটা বল আমি ভূমির উপরে কাজ করাই, তখন এই দুইটা বলের লব্ধি নির্ণয় করতে পারবো। কিন্তু কথা হইতেছে এই যে প্রতিক্রিয়া বল, এটা তো ভূমির উপরে কাজই করে না। একই বলের একই বস্তুর উপরে কাজ করলে তখন না ওই বল দুইটার আমরা লব্ধির কথা চিন্তা করতে পারি। প্রতিক্রিয়া বল তো কাজ করে এই বস্তুটার উপরে। দ্যাটস ওয়াই কিন্তু এই ক্রিয়ার প্রতিক্রিয়ার মাঝে লব্ধি নির্ণয় করা যায় না, কারণ ওরা তো একই বস্তুর উপর কাজই করতেছে না। অ্যাটলিস্ট একই বস্তুর উপর কাজ করতে হবে তো, সমবিন্দু বল হইতে হবে তো, তাহলে না আমি লব্ধির কথা তুলতে পারবো। এখানে লব্ধির কথা আসা পসিবলই না। বুঝা গেছে? এই কোর বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার থাকলে অনেক কেসে তোমার অনেক ডাউট সলভ হয়ে যাবে, এবং অনেক কেসে তুমি ডিসিশন মেকিং এর কেসে ভালোভাবে ডিসিশনগুলো তৈরি করতে পারবা, আনতে পারবা। সাম্যাবস্থা সৃষ্টিকারী সমবিন্দু বল তিনটা, তার মানে ওরা একই বিন্দুর উপর কাজ করে, এই তিনটা বল। এদের ক্রিয়ারেখার সমান্তরাল বাহু বিশিষ্ট যে কোনো ত্রিভুজের অনুরূপ বাহুত্রয়ের দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। আচ্ছা, এইখানে ভালো মতো সিম্পলি এখানে জাস্ট খেয়াল করো, আমরা জাস্ট ওইটার উপর বেস করে সিনারিওটা বিল্ড করব। এইটা জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে গেলে যেরকম লাগতেছে ব্যাপারটা, সিনারিওটা অ্যাকচুয়ালি অতটা টাফ না। এইখানে সিনারিওটা বেশ বোঝা বেশ সহজ। সাম্যাবস্থা সৃষ্টিকারী সমবিন্দু বল তিনটা, তাহলে তিনটা বল নেই যারা সাম্যাবস্থা তৈরি করছে। কিরকম? এই মনে করো সাম্যাবস্থা তৈরি করছে এরা তিনজন, মনে করো সাম্যাবস্থা তৈরি করছে, ফাইন। সাম্যাবস্থা তৈরি করছে এরা তিনজন। এখন এদের কেসে বলছে এদের ক্রিয়ারেখার সমান্তরাল বাহু বিশিষ্ট, তাহলে এদের ক্রিয়ারেখা হচ্ছে এর ক্রিয়ারেখা এটা, এর ক্রিয়ারেখা এটা, এর ক্রিয়ারেখা এটা, বুঝলাম। এর ক্রিয়ারেখার সমান্তরাল বাহু বিশিষ্ট, তাহলে এর সমান্তরাল বাহু নেই। এই মনে করো এদের ক্রিয়ারেখার সমান্তরাল বাহু আমি নিব। কিরকম ভাবে নিব? ওই মনে করো আগে যেমন দেখাইছিলাম না, যে এই যে এটাকেই প্যারালালি মুভ করছি, প্যারালালি মুভ করবো না, মানে প্যারালালি সরাবো, প্যারালালি মুভ করাবো, কিন্তু যেহেতু সমান্তরাল বাহু বিশিষ্ট একদম সমান দৈর্ঘ্যের হইতে হবে এমন কোনো কথা নাই, সমান্তরাল হলেই চলবে, ডিরেকশনটা সেম হলেই চলবে, তো ওই কাজটা করব। তাহলে কি করব দেখো, মনে করো এইটাকেই কপি করলাম রাখলাম, এইখানে এটাকে যেখানে মুভ করাই এ কিন্তু এর সমান্তরাল হবে। দেখো এখানে যেখানে মুভ করে সমান্তরাল না? অফকোর্স সমান্তরাল। এখন সমান্তরাল রাখছি, এরপরে আমাকে কি বলছে গতবার কিন্তু কি ছিল, মানে এবং দিকে সমান হওয়ার একটা ব্যাপার ছিল, অর্থাৎ মান আমি চেঞ্জ করতে পারতাম না গতবার, এরকম একটা রুলস ছিল। এই যে বারবার আমি ওই জিনিসটা পয়েন্ট আউট করছি, মানে এবং দিকে, এখানেও মানে এবং দিকে, দ্যাটস ওয়াই এইটাকে ডিরেক্ট এনে বসাই দিছি। এখন ঘটনা হচ্ছে এইবার তো আমাকে সে ধরনের কিছু বলে নাই, এখন বলছে ওর সমান্তরাল হলেই চলবে, সমান্তরাল হয়েছে। এইবার এটাকে আমি স্ট্রেচ করলাম, ধরে নাও এটাকে আমি বড় করলাম, ওর সমান্তরাল থাকলেই তো হয়েছে, এই যে ওর সমান্তরাল হয়েছে, তাহলে এই যে স্ট্রেচ করে বড় বানালাম, থাকলো এখানে। এরপরে কি বলছে, এদের ক্রিয়ারেখার সমান্তরাল বাহু বিশিষ্ট, তাহলে এই যে একটা সমান্তরাল, এর সমান্তরাল নেই, এর সমান্তরাল নিলাম, এইখানে যতই মুভ করি এর সমান্তরালই আসবে, ফাইন। তাহলে সমান্তরাল আসলো, এখন তাহলে এটাকে আমরা একটু বড় করব, বড় করতে তো আপত্তি নেই, কারণ আমাকে বলছে সমান্তরাল হলেই চলবে, দৈর্ঘ্য সেম রাখার কোনো কথা এখানে বলেনি। ঠিক একইভাবে এর জন্যও করবো কাজটা, বুঝছি? তাহলে এর জন্য এখন একে মুভ করব, এই মনে করো একে ধরে টেনে মুভ করে দিলাম, আমি জাস্ট সমান্তরাল রাখছি, দৈর্ঘ্য চেঞ্জ করে দিছি। এইবার বলছে এদের ক্রিয়ারেখার সমান্তরাল বাহু বিশিষ্ট যে কোনো ত্রিভুজের অনুরূপ বাহুত্রয়ের দৈর্ঘ্যের সমানুপাতিক তারা আসলে হবে। মানে কি? মানে ব্যাপারটা খুব সিম্পল, আমি এইভাবে করে জিনিসটা বুঝাই। এই মনে করো এখানে পি বল, এখানে কিউ বল, এবং এখানে আর বল আছে, থাকলো। এখন পি কিউ আর এই তিনটা মানের বল এখানে আছে, এখানে থেকে তারা কি তৈরি করছে, এখানে থেকে তারা সাম্যাবস্থা তৈরি করছে, অর্থাৎ এদের লব্ধি এই জায়গাটায় শূন্য। এখন এই যে এখানে বলছে কি জানো, এদের ক্রিয়ারেখার সমান্তরাল বাহু নিয়ে, তার মানে এই যে পি এর ক্রিয়ারেখাটা, এর সমান্তরাল বাহু নিছি আমি এইটা নিয়ে, তখন এইটার মনে করো দৈর্ঘ্য নিছি এ, থাকলো। তারপরে এই যে এর সমান্তরাল বাহু নিছি এইটা, এর দৈর্ঘ্য নিছি মনে করো আমি বি, ঠিক একইভাবে এর সমান্তরাল বাহু নিছি এইটা, এর দৈর্ঘ্য নিছি বি, সি, এ বি সি এরকম সমান্তরাল বাহু নিছি, এর দৈর্ঘ্য এরকম নিয়ে আমি একটা ট্রায়াঙ্গেল বানাইছি। এখন অন্য কেউ এরকম ট্রায়াঙ্গেল না বানায়, এর থেকে ছোটও বানাতে পারতো। এই পিটা, এই পি বলের মানটা, এইটা আসলে কি হবে, এই পি বলের সমান্তরাল নিয়ে কাকে বানাইছো, এই এ কে বানাইছো, তার মানে কি হবে, পি বাই এ ইজ ইকুয়াল টু কিউ এর সমান্তরাল নিয়ে বি বানাইছো, তার মানে কিউ বাই বি ইজ ইকুয়াল টু এ আর এর সমান্তরাল নিয়ে সি বানাইছো, তার মানে আর বাই সি হবে। সিম্পল। তার মানে এক কথায় কি হচ্ছে, যে এই পি এর সমান্তরাল নিয়ে যেই বাহু বানাইছো, পি ও পি বাই ওই বাহুর দৈর্ঘ্য, কিউ বাই ওর বাহুর দৈর্ঘ্য, সমান্তরাল বাহুটার দৈর্ঘ্য, আর বাই ওর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, এইভাবে করে আমরা যদি এটা করি তাহলে আসলে পি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই বি ইজ ইকুয়াল টু আর বাই সি হবে। এইরকম ভাবে জিনিসটা থাকলে এইখানে আসলে বলা হয় পি কিউ আর ইজ প্রপোর্শনাল টু এ বি সি, এটা বলা যায়। দ্যাটস ওয়াই এই কথাটা লিখছে।
আই হোপ মেইন থিমটা আমি ক্লিয়ার করতে পারছি। এখানে অ্যানোটেশনটা আরেকটু বেটার হলে আমি হয়তো বা এই ত্রিভুজটাকে ছোট করে দেখাতে পারতাম। যাই হোক, সো এই ছিল এইখানকার আলটিমেটলি বলের ত্রিভুজ সূত্রের অনুসিদ্ধান্তের ব্যাপারটা। অনুসিদ্ধান্ত মেইনলি আর তেমন কিছুই বলে না, টাফ কিছু। আমাদের পি কিউ আর মানের তিনটা বল যদি কি করে, সাম্যাবস্থা তৈরি করে, অ্যান্ড ওদের যে ক্রিয়ারেখা ওই সমান্তরালে বাহু নিয়ে আমি যদি একটা ট্রায়াঙ্গেল বানাতে পারি। এখন এবার সমান রাখতে হবে, দৈর্ঘ্য সমান রাখতে হবে এমন কোনো আমার বাধ্যবাধকতা নেই। সিম্পলি আমরা ওর সমান্তরাল রাখলেই চলবে। ওদের ক্রিয়ারেখার সমান্তরাল রেখে রেখে আমরা বাহু দিয়ে ত্রিভুজ বানাইলাম। তাহলে কি হবে, এই যে নতুন ত্রিভুজ বানাইলাম, ওর যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলা, এগুলা আসলে ওই ত্রিভুজের এই যে এই বলের মানগুলার সমানুপাতিক হবে। অর্থাৎ পি বলের প্যারালাল নিসি ওইটা, তার মানে পি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই বি ইজ ইকুয়াল টু আর বাই সি হবে। এইরকম জিনিস থাকলে এদেরকে পি কিউ আর ইজ ইকুয়াল টু পি কিউ আরকে হচ্ছে এ বি সির সমানুপাতিক বলে, দ্যাটস ওয়াই এই কথাটা লিখছে। আগাই তাহলে। এইবার বলছে সূত্রসমূহের প্রযোজ্যতা। এইখানে বেশ ভালো একটা পয়েন্ট আছে, খেয়াল করো। একটু আগে আমরা অনেকবার বলছি এই কথা যে আচ্ছা ঠিক আছে, এইখানকার কেসে আমাদের কি হয়, আমাদের এখানে সূত্রগুলোর কেসে আমরা এই কথাটা একবার দেখছি যে এই যে যেমন দেখো বলের ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র, এখানে বলছিলাম বিপরীত সূত্রতে যে সাম্যাবস্থা সৃষ্টি করলে ওকে আসলে ওই যে বল তিনটাকে আমরা আসলে কোনো ত্রিভুজের তিনটা বাহু দ্বারা মানে এবং দিকে একই ক্রমে সূচিত করা যাবে। এমন কথা হচ্ছে যদি এই কথাটা সত্যি হয়, কি বলছে, তিনটা বল দিয়ে সাম্যাবস্থা তৈরি করা গেলেই ওই যে বলগুলোকে আমরা যদি আনি ইন্ডিভিজুয়ালি প্যারালালি শিফট করাই, তাহলে আসলে ওদেরকে দিয়ে একটা ট্রায়াঙ্গেল মানে এবং দিকে একই ক্রমে সূচিত করা যাবে, এইভাবে আনা যাবে। তাহলে এখন এই জিনিস যদি করা যায়, এবার আমাকে এইখান থেকে ওই ট্রায়াঙ্গেলটা একটু বানায় দেখাও তো। ওদের তো দাবি কি, আমাদের বলের ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্রের দাবি হচ্ছে সাম্যাবস্থা করা গেলেই আলটিমেটলি কি করা যাবে, ওই বলগুলোকে টেনে এনে এনে আমরা একটা ট্রায়াঙ্গেল বানাতে পারবো, যেখানে ট্রায়াঙ্গেলের ওই যে ভেক্টরগুলোর ডিরেকশন একই ক্রম অনুযায়ী আগাবে, অ্যান্ড এইখানে মান এবং দিকে একই ক্রমে সূচিত করতে হবে, অর্থাৎ মান আর দিকে কোনোটাই চেঞ্জ করতে পারবো না। তাহলে এবার আমাকে এইখানে বলো তো এইখান থেকে কেমনে কি আনা যাবে। এইখানে মনে করো আমি দিলাম এই বরাবর কাজ করতেছে 20 নিউটন, এই বরাবর কাজ করতেছে 5 নিউটন, আবার এই বরাবরই কাজ করতেছে আরেকটা কাজ করতেছে 15 নিউটন। এইবার দেখো তো ঘটনা কি, এখন তুমি ঘটনাটা পর্যবেক্ষণ করলে দেখবা যে আচ্ছা এইবার আলটিমেটলি আমার কাছে আসলে কি হয়ে গেছে, এখানে একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে কিনা আমাকে বলো। অফকোর্স সাম্যাবস্থা তৈরি হয়েছে। কেন সাম্যাবস্থা তৈরি হয়েছে, কারণ দেখো এই পাশ বরাবর 20 নিউটন, এই পাশ বরাবরও 20 নিউটন, 5 আর 15, 5 15 20। এখন সাম্যাবস্থা তৈরি হয়েছে কারণ লব্ধি শূন্য হয়েছে মানে সাম্যাবস্থা, কথা শেষ। এখানে লব্ধি শূন্য হয়েছে কিনা, হ্যাঁ লব্ধি শূন্য হয়েছে, সাম্যাবস্থা তৈরি হয়েছে, হ্যাঁ হয়েছে। তুমি শর্ত দিয়েও চেক করতে পারো, ওই যে মানের যে সীমাবদ্ধতার ব্যাপারটা হয়ে গেল, এই যে বলের মানের যে সীমা, এই যে তোমার হচ্ছে মিনিমাম লব্ধির মান থেকে ম্যাক্সিমাম লব্ধি, সেখান থেকেও চেক করে দেখতে পারো, সেখান থেকেও তুমি চেক করে দেখতে পারো যে হ্যাঁ এখানে আসলে আলটিমেটলি সাম্যাবস্থা এস্টাবলিশ করা যাবে। অ্যান্ড কেসে এই যে এখানে 5 আর 15 এই দুইটা ছোট বল, এদের দুইজনের কেসে এদের সর্বোচ্চ লব্ধি 20, এখানে সর্বোচ্চ লব্ধি 20ই আছে, ডান। এখন আলটিমেটলি কিন্তু এইখানে এই যে আমরা দেখছিলাম বলের ত্রিভুজ সূত্রের কেসে আমরা দেখছিলাম ওদেরকে প্যারালাল শিফট করে ট্রায়াঙ্গেল বানানো যাচ্ছে, তাই না, ট্রায়াঙ্গেল বানানো যাচ্ছে। এইবার এই যে এই ভেক্টরগুলোকে এইবার একটু প্যারালাল শিফট করে আমাকে ট্রায়াঙ্গেল বানায় দেখাতো, পারবা কখনো সম্ভব এটা? উত্তর হচ্ছে কখনো এখান থেকে প্যারালাল শিফট করে ট্রায়াঙ্গেল বানানো সম্ভব না। কেন সম্ভব না, আমরা যদি একটু চেষ্টাও করি, চেষ্টা করলেই দেখবো কেন সম্ভব না। এইখানে সম্ভব না কারণ হচ্ছে এইখানে আমরা যদি এইটাকে এখানে রাখলাম, তারপরে এই জিনিসটাকে নিলাম এইখানে রাখলাম, আচ্ছা এইটাকে সরাই দিই, রাখলাম, এবং এই যে এই সাদাটাকে, আচ্ছা এটাকে যদি আমরা সরাই রাখি, এই সাদাটাকে নিতে পারবো, সাদাটাকে আবার নিয়ে রাখলাম। আলটিমেটলি এই তিনটা বাহু যেহেতু একই স্ট্রেট লাইনের উপরে আছে, এদেরকে দিয়ে কখনোই আমি একটা ট্রায়াঙ্গেল বানাতে পারবো না, কারণ ট্রায়াঙ্গেল বানাতে গেলে একটা এরিয়া ট্র্যাপ করতে হবে, তাই না, এরিয়াকে আবদ্ধ করতে হবে, আবদ্ধ ক্ষেত্রফল থাকতে হবে। এইখানে যেহেতু ওরা একই স্ট্রেট লাইন বরাবর কাজ করতেছে, কেমনে ট্রায়াঙ্গেল বানাবো আমি? তো যার কারণে এখানে কখনোই চাইলেও ট্রায়াঙ্গেল বানানো পসিবল না। তার মানে কি, তার মানে এখন তোমরা বলতে পারো তাহলে ভাইয়া এই যে বলের ত্রিভুজ সূত্র পড়লাম, বলের ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র পড়লাম, এই ব্যাপারগুলো কি তাহলে ভুল ছিল বা এগুলো কি মিথ্যা ছিল? উত্তর হচ্ছে মিথ্যা ছিল না বা ভুল ছিল না, এদের কেসে আসলে এরা কখন প্রযোজ্য হবে, কখন ওইটা অ্যাপ্লিকেবল হবে, সেটার একটা শর্ত ছিল। এখন আমি ইচ্ছা করে আগে শর্তটা বলি নাই, কেন, যাতে করে এই যে কোথায় গিয়ে তুমি ঠেকবা
এইটা তোমাকে একদম চাক্ষুষ প্রমাণ সহ দেখাতে পারি, যাতে এই ব্যাপারটা তুমি একদম টোটালি ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এই কেসে তো আসলে এই বলের ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্রটা খাটতেছে না। এই জিনিসটা যাতে তোমাকে একদম একটা এক্সাম্পল ধরে ধরে দেখানো যায়, দ্যাটস ওয়াই আমি এটা প্রথমে বলিনি। এখন বলে দিচ্ছি সেটা কি, সেটা হলো এই যে সূত্রগুলা, কোন কোন সূত্র, সূত্রগুলোর কেসে আমাদের আলটিমেটলি সূত্রগুলো হচ্ছে বলের ত্রিভুজ সূত্রের অনুসিদ্ধান্ত বলো, বিপরীত সূত্র বলো, তারপরে বহুভুজ সূত্র, ত্রিভুজ সূত্র, এই যে ব্যাপারগুলা, এই সূত্রগুলোর কিন্তু কি আছে, একটা সূত্রগুলোর একটা প্রযোজ্যতার শর্ত আছে, অর্থাৎ তারা কখন প্রযোজ্য এই জিনিসটার একটা শর্ত আছে। সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে যে আলটিমেটলি এই বলগুলো যেগুলো কাজ করতেছে, যেমন এখানে যে বল কাজ করতেছিল, এই যে এইটা ছিল, আচ্ছা এটাকে কপি করে এখানে রেখে দেই, কপি করে এটার একটা এখানে রেখে দেই, আর বাকি তো এখানে ছিল। এই যে এখানে বল তিনটা যে কাজ করছে, এখানে একাধিক বল কি হয়ে গেছে, একই স্ট্রেট লাইন বরাবর কাজ করে ফেলছে না? দেখো এখানে তো তিনটা বলই একই স্ট্রেট লাইনই আছে, মানে ওদের ধারক রেখাটা একই, দিকটা ডিফারেন্ট, এই দিকে ওই দিকে, কিন্তু তিনটাতে একই স্ট্রেট লাইনের উপরেই আছে, তাই না? তো এইরকম কেস হওয়া যাবে না। এরকম কেস হইলে সেইখানে এইখানে আমাদের বলের ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র, ওই যে বিপরীত সূত্র কি বলে, যে সাম্যাবস্থা তৈরি হইলেই ত্রিভুজ বানানো যাবে। বানাও দেখি এখন ত্রিভুজ, এখান থেকে তো বানানো যাবে না। তো আলটিমেটলি এটার প্রযোজ্যতা শর্ত বা প্রযোজ্যতার হচ্ছে তোমার কন্ডিশন বলো, সেটা কি? সেটা হচ্ছে যে অবশ্যই সেইগুলা, এই ত্রিভুজ সূত্র ও ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র, বহুভুজ সূত্র, এইগুলোর আসলে সবগুলোর প্রযোজ্যতার শর্ত হচ্ছে যে কোনো বলই, একাধিক বল একই স্ট্রেট লাইনে থাকা যাবে না, কথা শেষ। কিরকম? তার মানে এইরকম হওয়া যাবে, এরকম হওয়া যাবে, এইটা এইটা এইটা, এইটা হওয়া যাবে, কারণ কোনোটারই আসলে একই স্ট্রেট লাইনে নাই। এ কোন স্ট্রেট লাইনের উপরে আছে দেখো তো, এইটা, এটা কোন স্ট্রেট লাইনের উপরে আছে, এই স্ট্রেট লাইনের উপরে। এটা কোন স্ট্রেট লাইনের উপরে আছে, এই স্ট্রেট লাইনের উপরে। এটা, এই যে এটা, এটা এই স্ট্রেট লাইনের উপরে আছে। আলটিমেটলি এরা কোনো দুইটা বলই, একাধিক বল আসলে একই স্ট্রেট লাইনের উপরে নাই, যার কারণে এইখানে এইটাতে অ্যাপ্লিকেবল। ঠিক একইভাবে এইখানে আমরা যদি এরকম আঁকি, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানেও অ্যাপ্লিকেবল। এ হচ্ছে এই স্ট্রেট লাইনের উপরে, এ হচ্ছে এই স্ট্রেট লাইনের উপরে, এ হচ্ছে এই স্ট্রেট লাইনের উপরে। কোনোটাই আসলে একই স্ট্রেট লাইনের উপরে দুইটা বল পড়ে গেছে এমন ঘটনা ঘটে নাই। কিন্তু এরকম হওয়া যাবে না। কীরকম হওয়া যাবে না? যদি এরকম হয় এই বরাবর 5, এই বরাবর 2, এই বরাবর 3, এখানে আসলে একাধিক জিনিস একই স্ট্রেট লাইনের উপরে চলে আসছে। এগুলোর কেসে আমাদের কিন্তু এই যেই সূত্রগুলো পড়লাম সেগুলো প্রযোজ্য হবে না। বুঝা গেছে? তাহলে এখন এই পর্যন্ত যা যা পড়ছি একটু রিক্যাপ দিয়ে নিই। আমরা কিন্তু একদম অধ্যায়ের মেইন জিনিসের ভিতরে এখনো ঢুকিয়ে নেই, কিন্তু আমরা একদম বেসিক আইডিয়াগুলো খুব শক্ত করে নেওয়ার ট্রাই করলাম। একটু আগাই তাহলে, একদম শুরু থেকে যদি আমরা আগাই, কি কি পড়ছি একটু দেখি। আমরা শুরুতেই বলজোটের সাম্যাবস্থা, বলজোট কি, সাম্যাবস্থা কি, সেই ব্যাপারগুলো সম্পর্কে ভালো আইডিয়া নিছি। তারপরে দুইটা বলের জন্য সাম্যাবস্থার কেসে আমরা বাই ডেফিনেশন এখান থেকে আগাইছি, যে ডিফাইন করে করে, আবার ফিজিক্যাল ফর্মে কীরকম হয় সেটা, সেই জিনিসটাও দেখানোর ট্রাই করছি। তারপরে তিনটা বলের জন্য সাম্যাবস্থা একই কাজ এখান থেকে দেখাইছি, আবার ফিজিক্যালি কীরকম হয়, কেন হয়, সব এক্সপ্লেন করে আগাইছি। তারপরে তারপরে হচ্ছে এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছি। ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার কেসে এখানে আসলে ওদের মধ্যবর্তী কোণ চাওয়া হলে কি কাজ করতে হবে না হবে, দুইটা বের করলেই 3 নাম্বারটা বের করা যাবে, এগুলো বলছি। তারপরে এইখানে একটা ভাইটাল ব্যাপার শিখছি, যে আমরা সাম্যাবস্থার কেসে কেউ সিম্পলি জাস্ট দাবি করলো এত মান, অত মান, এত মান, র্যান্ডম 3টা মান দিয়ে বললাম এরা সাম্যাবস্থা তৈরি করে, এই জিনিসটা সবসময় সত্যি হবে না। কেন সত্যি হবে না সেটা জিনিসটা পুরোটার আলোচনা এখানে আমরা করছি। তারপরে কি, তারপরে ছিল এইখানে আমরা একটা ছোট্ট আমাদের যা জিনিসটা শিখছি ওটা টেস্ট করার জন্য একটা ছোট্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখছিলাম। এরপরে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র, অনুসিদ্ধান্ত, এইগুলো জিনিস জানছি। এবং ফাইনালি সবশেষে এসে এইখানে তোমাকে একটু দেখানোর ট্রাই করছি যে আসলে তাদের কেসে কিন্তু প্রযোজ্যতার শর্ত আছে, কখন তারা প্রযোজ্য এই ব্যাপারটার কিন্তু এখানে একটা কোয়েশ্চেন আছে। তো এখানে সবসময় তারা প্রযোজ্য হবে না। প্রযোজ্যতার শর্তটার কেসে ওদেরকে অবশ্যই এনি টু অফ দেম, ওদের মাঝে যে কোনো দুইটা একই স্ট্রেট লাইনে থাকা যাবে না, এরকম সিনারিও থাকতে হবে। এই ছিল আমাদের মোটামুটি এখনকার এই পর্যায়ের আলোচনা। এরপরে আমরা এই ল্যামির সূত্র এই পার্টটুকুতে যাব। এইটা কিন্তু এই চ্যাপ্টারের একদম মেইন জিনিস, একদম মেইন জিনিস। এই ব্যাপারটা জেনে গেলেই এইটার উপর বেস করেই মোস্ট অফ দ্য ম্যাথস কিন্তু এই চ্যাপ্টারে আমরা সলভ করা শিখে যাব, এবং মেইন টুলটা, মেইন হাতিয়ারটা শিখে যাব। তারপর হাতিয়ারটা কিভাবে ইউজ করতে হয়, কখন কিভাবে আসতে পারে না পারে, এগুলো নিয়ে আমরা অ্যানালাইজ করব। আই হোপ
এখন পর্যন্ত যে আলোচনা করা হয়েছে এইখানকার কোর বেসিক আইডিয়াগুলো, যে কোনটা কখন প্রযোজ্য না প্রযোজ্য, সীমার ব্যাপারটা, এই সব ব্যাপার স্যাপার টোটালি ক্লিয়ার হয়েছে। তাহলে নেক্সট লেকচারে কিন্তু আমরা এইখান থেকে আগাবো। আই হোপ এইখানে আজকের আলোচনার বেসিক জিনিসগুলো যেভাবে আমি ধরে ধরে জিনিসগুলো একদম টোটালি ব্যাপারগুলো ক্লিয়ার করার ট্রাই করছি, নেক্সট ব্যাপারগুলো এভাবে ক্লিয়ার হবে।